এ আমি কোন ভিক্টরকে দেখছি? এ তো পুরো পাল্টে গেছে। না জানি তার ভালোবাসার জন্য কোন দিন সে আমাকেই না মেরে ফেলে। একে আর বেশি দিন ব্যবহার করা যাবে না, নয়তো হয়তো বা আমারই গলার কাটা হয়ে যেতে পারে। ওদিকে প্রায় অপারেশন শেষ হয়েছে। অপারেশন রুমের লাইটগুলো বন্ধ হয়ে যায়। সবাই সেদিকে তাকায়। সামনে দৌড়ে গিয়ে গেটের সামনে দাঁড়ায়। ভেতর থেকে একজন ডক্টর মহিলা বেরিয়ে আসে আর বলে ওঠে, মিস্টার শামীম, রোগী এখন মোটামুটি সুস্থ আছে, তবে ওনার সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে। আর মাইশা নামের মেয়েটার সাথে একাধিক পুরুষ মেলামেশা করেছে। তাদের অবস্থা সিরিয়াস, ব্লিডিং হওয়ার কারণে শরীর দুর্বল, তাই তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে। শরীরের অবস্থা খুবই বাজে, তবে এর থেকেও মাইশা নামের মেয়েটির অবস্থা আরও সিরিয়াস। বাকিটা উপরওয়ালার কাছে। ডাক্তার, আমি কি রিপোর্টগুলো পেতে পারি? এসবের সাথে কতজন জড়িত ছিল? আপনি আবার কেবিনে আসেন, আপনাকে দিচ্ছি। প্রায় ফজরের আজান দিতে শুরু করেছে। ডক্টরের কাছ থেকে রিপোর্টগুলো নিয়ে এসে দেখতে থাকে শামীম সহ সকলে। সবকিছু দেখার পর শামীমের মাথায় রাগ চেপে বসে। প্রায় সকাল হতে শুরু করেছে, এখনও জ্ঞান ফিরে আসেনি। হাসপাতালের বাইরে সাংবাদিকগুলো ঘোরাঘুরি করছে। ভেতরে প্রবেশ করে আশিক ও আশিক বলে ওঠে, ভাই, এসব কিছু ওই রিপন নামে ছেলেটা করেছে। ছেলেটার বাবা একজন মাফিয়া, উনিও একজন বিজনেসম্যান। এর পাশাপাশি ছদ্মবেশী গ্যাংস্টার, অন্ধকার জগতের মাফিয়াদের সাথে লেনদেন করে। নাম হচ্ছে ইমরান হোসেন। আর ভাই, আরেকটা খবর জানে অবাক হবেন, এর সাথে যুক্ত আছে বিজয়। এই বিজয় হচ্ছে এজাজুল সাহেবের ডান হাত। এই বিজয় এজাজুল সাহেবকে সমস্ত তথ্য দেয়। বর্তমানে তারা শহরের মাঝখানে আছে। এজাজুলের মিরপুরে যে বাসাটা আছে সেখানেই তারা এই মুহূর্তে উপস্থিত আছে। কোনো কথা হবে না, গাড়িগুলো বের করো। আর তোরা সব জায়গা নিজের মতো পজিশনে থাকবি। ভাই, এই ছেলেটার বাবা অনেক বড় গ্যাংস্টার। জঙ্গলে সিংহ একাই থাকে না, সিংহের সাথে আরও হিংস্র প্রাণী থাকে, কিন্তু দিন শেষে সিংহই জঙ্গলের রাজা হয়ে থাকে। জি ভাই। হাসপাতাল থেকে পরপর বেশ কয়েকটা গাড়ি বের হয়। এতগুলো গাড়ির সারি দেখে সাংবাদিক সহ সাধারণ মানুষ তাজ্জব বনে যায়। সাংবাদিকগুলো কি নিউজ করবে তারা নিজেরাই বুঝতে পারে না, কেননা যাকে নিয়ে নিউজ করবে সেই তো একটা ব্রেকিং নিউজ। তাকে নিয়ে যদি নিউজ করতে যায় আর তারাই যদি দিন শেষে নিউজ হয়ে যায়, সেই ভয়ে আদৌ কোনো খবর প্রচার করবে কিনা সেই ভয়ে আছে। তারপরেও একজন সাংবাদিক বলে ওঠে, বুঝে ওঠা মুশকিল, তবে সব মুশকিলের পাশেই আছে সাংবাদিক। শহরের সবচেয়ে বড় সন্ত্রাস এবং পাওয়ারফুল ব্যক্তি ভিক্টর, যে কিনা গতকাল থেকে হাসপাতালে উপস্থিত রয়েছে। হাসপাতালের ভেতরে কি হচ্ছে, কে আছে, কোনো কিছু এই মুহূর্তে আমরা খবর পাইনি, তবে কিছু একটা শহরের ভেতরে হয়েছে। ভিক্টর অনেক রেগে আছে, মনে হচ্ছে কিছু একটা নিয়ে বেশ গন্ডগোল হচ্ছে শহরের মাঝে। এইমাত্র দেখা আপনাদেরকে জানাচ্ছি যে হাসপাতাল থেকে বেরিয়ে গেল প্রায় 25 থেকে 30টি কালো রঙের গাড়ি নিয়ে কোনো এক অজানা গন্তব্যে ভিক্টর ও তার দল। এই ছিল এই মুহূর্তের পাওয়া আপডেট খবর। এতক্ষণ টিভি নিউজ দেখছিল বিজয়, রিপন সহ বেশ কয়েকজন সাংবাদিকের মুখে। এরকম কথা শুনে মদের গ্লাসটা পড়ে যায় বিজয়ের হাত থেকে আর বলে ওঠে ভয় পেয়ে, রিপন, তুমি এখন এই মুহূর্তে জায়গা থেকে ওঠো যদি বাঁচতে চাও তো। মানে কি? আরে বেটা, খবর দেখলি না? ভিক্টর দল বল নিয়ে বের হয়েছে। অজানা গন্তব্য উদ্দেশ্য, আর সেই অজানা গন্তব্য হলো আমাদের এই ঠিকানা। আমাদেরকে মারতে আসতেছে। বিনা টিকিটে তোর সাথে আমাকে উপরে যেতে হবে। কিন্তু আপনি তো আমাকে বলেছিলেন যে আপনি আমাকে সাপোর্ট দেবেন। আমিও তো তাই ভাবছিলাম, কিন্তু খেলা ঘুরে গেছে। বর্তমান পাগলা পাগলা কুত্তার মতো হয়ে গেছে শামীম। যেখানে কামড় দিবে সেখানেই পচে যাবে। কিন্তু ও খবর পেলে কি করে যে আমার এখানে আসি? আরে বলো, তুমি এটা কি বলো? যেখানে পুরো বাংলাদেশ তার হাতের মুঠোয়, সেখানে আমরা কোথায় আছি এটা তার কাছে খুঁজে পেতে সময় লাগবে না। কথা না বলে আমার সাথে চলো। এরপর তারা এক মুহূর্তও সেখানে দেরি না করে যখনই দরজা খুলে বের হতে যাবে ঠিক তখনই গেট ভাঙার শব্দে চমকে ওঠে। গুলির শব্দে পুরো জায়গাটা কেঁপে ওঠে, যেন বৃষ্টির মতো গুলি আসতে থাকে। সকাল হয়েছে, দিনের বেলা। শহরের মাঝখানে হঠাৎ এরকম গোলাগুলির শব্দে আশেপাশে থাকা মানুষগুলো আতঙ্কে পড়ে যায়।
চমকে ওঠে ভয়ে। সবাই দরজা জানালাগুলো বন্ধ করে দিয়ে সুরক্ষিত জায়গায় আশ্রয় নিতে থাকে। বিজয় এটা দেখে ভয়ে ফোন করে এন্তাজুল হককে আর বলে ওঠে, এখানে কিছু ছেলে পাঠাতে হবে, না হলে প্রাণে বাঁচা যাবে না। শামীম তার পুরো দলবলকে নিয়ে আমাদের প্রচুর পাশে ঘিরে ফেলেছে। ও মাই গড, তোরা ওখান থেকে দ্রুত পালানোর ব্যবস্থা কর, আমি ছেলে পেলে পাঠাচ্ছি। তার ঠিক 5 মিনিটের মাথায় হেলিকপ্টারে প্রায় 20 থেকে 30 জন ছেলে সেখানে নামে। সবার হাতে দেশি ও অস্ত্র চাপাতি, বিভিন্ন আকৃতির ও ডিজাইনের তৈরি করা বিদেশি অস্ত্র। এসব কিছু দেখে মুচকি একটা হাসি দেয় শামীম। এরপর পকেট থেকে একটা সিগারেট বের করে। সেই পুরনো দিনগুলোর মতো কয়েকটা টান দিয়ে সিগারেটের ধোঁয়াগুলো উড়িয়ে দেয়। পায়ের নিচে ফেলে দিয়ে পা দিয়ে পিষে চোখের উপরে আসা চুলগুলোকে হাতের আঙুল দিয়ে সরিয়ে দেয়। মুচকি একটা হাসি দেয়। শামীমের কপালে রুমাল বাঁধা, চোখে রঙিন সানগ্লাস, পরনে একটা টি শার্ট আর রয়েছে একটা দামি লুঙ্গি। তার মুখে রয়েছে একটা ধারালো চাপাতি। গুটি গুটি পায়ে সামনে এগোতে থাকে আর লুঙ্গিটা 2 হাতের মাঝে নিয়ে হাঁটু বরাবর বিড়গিট্টু মারে। অন্য দিক থেকে বেশ কয়েকজন ছেলে এগিয়ে আসতে থাকে শামীমের দিকে। আমাকে মারবি তবে আয়, খেলা তো এখন জমে গেল। এতক্ষণ মাঠ ফাঁকা ফাঁকা লাগছিল, তোদেরকে দেখে খেলার উৎসাহটা বেড়ে গেল। শামীমের ছেলেপেলেগুলো পুরো বাড়িটা চারদিক দিয়ে ঘিরে নিয়েছে। ছেলেগুলো শামীমের দিকে এগিয়ে আসতে থাকে, শামীমও এগিয়ে যায়। এমন সময় সামনে থাকা ছেলেটার গলা বরাবর ধারালো চাপাতিটা ঢুকিয়ে দেয়। সাথে সাথে ছেলেটা সেখান থেকে থেমে যায়। এরপর ঘাড় বরাবর চাপ দেওয়ার সাথে সাথে গলা থেকে মাথাটা চিরে বেরিয়ে আসে, ছিটকে গিয়ে পড়ে বাকি ছেলেদের পায়ের সামনে। ভয়ে ছেলেগুলো পিছিয়ে যায়। ছেলেটার শরীর থেকে বেশ খানিকটা রক্ত ছিটকে এসে লাগে শামীমের সাদা রঙের টি শার্টের ওপরে। এরপর চাপাতিতার থেকে খানিকটা রক্ত আঙুল দিয়ে মুছে নাকের কাছে এনে যেন অক্সিজেন মতো সুগন্ধের ঘ্রাণ নিতে থাকে। শামীম 1 পা 2 পা করে এগিয়ে যেতে থাকে। অন্য দিক দিয়ে রুমের ভেতর থেকে এ দৃশ্য দেখতে থাকে বিজয় আর রিপন। বিজয় বলে ওঠে, কাউকে জীবনও এভাবে দেখেছো মারতে? দেখো সে কিভাবে মানুষ মারে। রিপনের গলার পানি শুকিয়ে গেছে শামীমের এরকম হিংস্র রূপ দেখে। ভয়ে বলে ওঠে, দাঁড়াও, আমি বাবাকে ফোন দেই, বাবা তার বিশাল বাহিনী পাঠিয়ে দিবে, চিরতরের জন্য শেষ করে দেব আজকে এই ভয়ঙ্কর গ্যাংস্টারকে। তোমার বাবা একজন মাফিয়া, তুমি তো আগে বলনি। দ্রুত তোমার বাবাকে পাঠাতে বলো। এরপর রিপন ফোন বের করে ইমরান সাহেবকে কল করে। ওপাশে ইমরান সাহেব ফোন রিসিভ করে বলে ওঠে, হ্যালো মাই ডিয়ার সান। বাবা, আমি একটা বিপদে পড়েছি। তুমি যদি আমাকে জীবিত দেখতে চাও তাহলে আমার ঠিকানায়, আমার লোকেশন অনুযায়ী এখানে বেশ কিছু ছেলে পেলে পাঠিয়ে দাও যারা খুব হিংস্র। বাবা কি হয়েছে? এখনই পাঠাচ্ছি, আমাকে আসতে হবে নাকি? না, তুমি শুধু লোক পাঠিয়ে দাও। ওকে বাবা। শামীম এক এক করে কচুকাটা করতে থাকে সবাইকে। এমন সময় শামীমের হাতে কেউ একজন ছুরি দিয়ে আঘাত করে। এটা দেখে পেছনে দাঁড়িয়ে থাকা সাগর, আশিক, আকাশ, রেজাউল সবাই দাঁড়িয়ে পড়ে। এক এক করে সবাইকে মারতে থাকে। কারো শরীর থেকে গলা, কারো কারো পা, কারো চোখ, কারো কান কেটে ফেলতে থাকে। এমনকি মারামারির অবস্থা দেখে মনে হয় যেন 2 গ্রুপের মাঝখানে সিনেমার মতো ফাইট চলছে। ঠিক 15 মিনিটের মাথায় আরও 20 থেকে 30 জন ছেলে হেলিকপ্টারে করে সেখানে উপস্থিত হয়, যাদের পায়ে রয়েছে লাল পোশাক, লাল পোশাকে মাস্ক পরা। এদেরকে দেখে শামীম বলে ওঠে, এই সাগর, এরা কোন গ্রহের এলিয়েন? জানি না ভাই, তবে এখানে প্রবেশ করেছে মানে বেঁচে ফিরতে পারবে না। অন্যদিকে বেশ কিছু সাংবাদিক সহ প্রশাসন বাহিনী এসেছে, কিন্তু তারা ভেতরে প্রবেশ করার সাহস পাচ্ছে না, কেননা বাড়ির মেইন গেটের সামনে ভিক্টরের বিশাল সেনাবাহিনী বন্দুক হাতিয়ে দাঁড়িয়ে আছে। এদিক দিয়ে লাল পোশাক পরা মানুষগুলোকে দেখে রনি ও বিজয় বাড়ির ভেতর থেকে বের হয়ে আসে। বাইরে বের হয়ে এসে রিপন বলে ওঠে, এই তোমরা শোনো, ওই মাফিয়াটাকে মেরে কেটে কিমা বানিয়ে ফেলো। রিপন আর বিজয়কে দেখে তো আরও হিংস্র হয়ে ওঠে, যেন রক্তের তীব্র নেশা আরও বেড়ে ওঠে। তাহলে এগুলো তোর পোষা কুত্তা? অনেকদিন পর এতগুলো শিকার একসাথে পেলাম, খেলতে বেশ ভালো লাগছে।
এই লাল পোশাক পরিহিত মানুষগুলো শামীমের সাথে চাইনিজ কুমফু স্টাইলে ফাইট করতে থাকে। ধাওয়া পাল্টা ধাওয়া হতে থাকে। শামীমের মাথার তার ছিঁড়ে যায়। কোমরে থাকা দুটো পিস্তল বের করে শার্ট করে গুলি করছে আর সামনে এগিয়ে যাচ্ছে, কারো মাথায়, কারো বুকে, কারো গলায়। মুহূর্তের মধ্যে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। বিজয় আর রিপন এই দৃশ্য দেখে যখনই পালাতে যাবে ঠিক তখনই পেছন থেকে দৌড়তে থাকে। শামীম এক পর্যায়ে তাদের সামনে গিয়ে দাঁড়ায়, এরপর তাদের পায়ে দুটো গুলি করে। মাটিতে লুটিয়ে পড়ে বিজয় আর রিপন। রিপন বলে ওঠে, আমাকে ছেড়ে দে শামীম, তুই পানি বেঁচে যাবি। তুই জানিস না আমার বাবা কত বড় মাফিয়া। এটা শোনার সাথে সাথে গুলি লাগার স্থানে পা দিয়ে চেপে ধরে শামীম। তাতেই ব্যথায় কুকড়ে উঠিয়ে বাইরের সাংবাদিকগুলো এই দৃশ্যটা ভিডিও করে লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখাতে থাকে। সারা বিশ্ব এটা দেখতে থাকে আর আতঙ্কে আত্মহারা হয়ে ওঠে। দেখতে থাকে একজন পাগল প্রেমিকের পাগলামি। হেসে ওঠে শামীম। আমি হিংস্র, আমি ভয়ঙ্কর, আমি আতঙ্ক, আমি এক হৃদয়হীন ব্যক্তি যে কিনা রক্তের নেশায় সব সময় মেতে ওঠে। মানুষ তার শরীর থেকে পারফিউমের ঘ্রাণ ছড়িয়ে দেয় চতুর্পাশে, আর আমি রক্তের ঘ্রাণ ছড়িয়ে দেই আমার শরীর থেকে। শামীম ভয়ঙ্করভাবে হাসতে থাকে। আরও একটা সিগারেটের জ্বালায় পেছন থেকে সাগর একটা চেয়ার এনে দেয়, পায়ে পা রেখে চেয়ারের উপরে বসে পড়ে। এরপর তার সেই দামি লুঙ্গির উপরে চাপাতির রক্তগুলো মুছে চাপাতি তার নিজের কোমরে গুজে নেয়। এরপর রিপন আর বিজয়কে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়। বিজয় বলে ওঠে, ভিক্টর প্লিজ তুই আমাদেরকে ছেড়ে দে। আমি কথা দিচ্ছি এই মুহূর্তে দেশে ছেড়ে চলে যাব আর ফিরে আসবো না। যে ভুল করে তাকে ছেড়ে দেওয়া যায়, কিন্তু যে অন্যায় করে তাকে ছেড়ে দেওয়া যায় না। তোরা দুজন অন্যায় করেছিস। তোরা আমার কলিজায় হাত দিয়ে আমার কলিজায় তোরা আঘাত ফেলেছিস। এই কলিজায় হাত দেওয়ার কারণে তোদের হাত আমি কেটে ফেলবো। জাস্ট হাতটা কেটে ফেলবো। শামীম কোনো কথা বলে না। তার চোখে এক হিংস্র তীব্র আগুন জ্বলছে। তাদের হাত পা বেঁধে দেওয়া হয়। বাইরে থেকে সাংবাদিকগুলো ভিডিও করতে থাকে। প্রশাসনের কিছু লোক বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু ভিতরে প্রবেশ করার সাহস পায় না। যে যেভাবে পাচ্ছে সাধারণ মানুষ উকি দিয়ে দেখছে। কেউ দেখছে সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেলে, বিভিন্নভাবে লাইভের মাধ্যমে। এই দৃশ্যটা চোখে পড়ে সাকিব সহ ইমরান এবং ইন্তাজুল সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সকলের চোখে। এই দৃশ্যটা পরে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কেউই সেখানে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। কেননা সবাই জানে এই ছেলেটা পুরোই মেন্টাল, পুরোই পাগল। যে কথা বলবে মাঝখানে তাকেই মেরে ফেলবে। অন্যদিকে ইমরান সাহেব নিজের ছেলের এরকম অবস্থা দেখে প্রায় পাগল পাড়া হয়ে গেছে। স্বামী বলে ওঠে, তুই আমার ভালোবাসাকে তোর এই নোংরা হাত দিয়ে টাচ করেছিস, তাই না? তারা কথা বলতে পারে না, কেননা তাদের মুখে কাপড় দিয়ে বেঁধে দেয়া। কথাটা বলে রিপনের 2 হাতের 10 আঙুল ছুরি দিয়ে কেটে ফেলে টপটপ করে গাঢ় লাল রক্ত পড়তে থাকে। এ দৃশ্য দেখে সবাই বুকে হাত দেয়। রিপন সাহেব নিজের ছেলের এরকম দৃশ্য দেখে চোখ বন্ধ করে ফেলেছে। ভয়ে মুখ দিয়ে কোনো কথা বের হয় না। এদিকে তুই তোর পুরুষত্বের জোর খাটিয়েছিস, তাই না? কথাটা বলে রিপনের পুরুষত্বটা কেটে ফেলে দেয়। সাথে সাথে গগন কাঁপানো এক চিৎকার দেয়, কিন্তু তার চিৎকার বেরিয়ে আসে না। লাফালাফি শুরু করে। তার যন্ত্রণা আরও ভয়ঙ্কর হয়। তার সেই কাটা ক্ষত স্থানে মরিচের গুঁড়ো ঢেলে দেয়। এরপর পেঁয়াজের রস রিপনের চোখে ঢিল দেয়। সাথে সাথে চোখ থেকে পানি পড়তে থাকে। রিপন এমনিতেই নিস্তেজ হয়ে গেছে। শামীম হেসে ওঠে, কিরে, তুই নাকি আমাকে মারার জন্য সুযোগ খুঁজছিলি? আমি তো তোর সামনে দাঁড়িয়ে আছি, পারলে আমাকে মেরে দেখা। কথাটা বলে বিজয়ের ডান পাটা নিজের রানের ওপরে নেয়। এরপর বিজয়ের ডান পাটার হাঁটু বরাবর চামড়াটা কেটে দেয়। সাথে সাথে গল গল করে রক্ত বের হতে থাকে। এরপর পায়ের গিরা পর্যন্ত চামড়াটা কেটে দেয়। সেখান থেকেও রক্ত বের হতে থাকে। ব্যথায় ছটফট করতে থাকে বিজয়। এরপর নিজের হাত দিয়ে পায়ের হাঁটু থেকে চামড়াটা নিজের দিকে ছিঁড়ে নিয়ে আসতে থাকে। যত নিচের দিকে টানতে থাকে তত চিৎকার দেয়। পায়ের মাংস পর্যন্ত ছিঁড়ে আসতে থাকে। হালকা করে লবণ ছিটে দিচ্ছে, তত বেশি লাফিয়ে ওঠে। রক্তের সাথে লবণটা মিশ্রিত হয়ে পাটার মধ্যে এক আগুন ধরে যায়। কান্না করতে থাকে শামীম, ছটফট করতে থাকে, ভয়ঙ্করভাবে যন্ত্রণা দিতে থাকে। এই দৃশ্যটা সবাই দেখতে থাকে। হৃদয়হীন হিংস্র পাগল প্রেমিকের মৃত্যুর যন্ত্রণা দেখে সবাই ভয়ে কেঁপে ওঠে। কেউ কেউ ভয়ে চোখ বন্ধ করে ফেলে। সাগর, ওর হাতের বাঁধনগুলো খুলে দেই।
শামীমের কথা মতো সাগর বিজয়ের বাঁধন খুলে দেয়। বিজয় এক হাত ছাড়া পাওয়ার সাথে সাথে শামীমের কোলে থাকা চাপাটিটা নিয়ে পরপর বেশ কয়েকটা কোপ মারে নিজেই নিজের গলার উপরে। সাথে সাথে গলা এফোর ওফর হয়ে রক্ত বের হতে থাকে। এ দৃশ্য দেখে সবাই যে যার মতো জায়গা থেকে পিছিয়ে যায়। সাংবাদিকগুলোর হাত থেকে ক্যামেরাগুলো একটুর জন্য পড়ে যেতে চায়। সবার চোখে ভয়ের একা আতঙ্ক ফুটে ওঠে। ক্যামেরার সামনে পুরো পৃথিবী দেখছে ভিক্টরের আজকের উন্মাতাল মতো আচরণ। শামীম এটা দেখে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, রেগে যায় আর চিৎকার করে বলে ওঠে রিপনের উদ্দেশ্যে, দেখ দেখ আমার সাথে শত্রুতা করার ফল। শামীম বিজয়ের গলা থেকে ছুরিটা বের করে চোখের পলকে রিপনের গলার ভেতরে ঢুকিয়ে দেয়। চিৎকার করে বলে ওঠে, তোরা আমার কলিজায় হাত দিয়েছিস। আমার কলিজাটা বর্তমান হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তোদেরকে তো। কথাটা বলে একের পর এক সেই চাপাতি দিয়ে গলার ভেতর বুকের উপর পেটে আঘাত করতে থাকে। এরপর উপর হয়ে বেরিয়ে যেতে থাকে। রক্তগুলো ছিটকে এসে শামীমের শরীরে লাগতে থাকে। অন্যদিকে ইমরান সাহেব নিজের ছেলের এরকম ভয়ঙ্কর মৃত্যু দেখে বুকে হাত দিয়ে স্ট্রোক হয়েছে, সাথে সাথে এখানেই মারা যায় ইমরান সাহেব। অন্যদিকে কোনো কিছু পড়ার শব্দে রুমের ভিতর প্রবেশ করে রেশমা বেগম। রেশমা বেগম দেখে মাটিতে পড়ে আছে ইমরান সাহেব। সামনে তাকাতেই চোখ যায় টিভির দিকে, আর সেখানে দেখতেই পায় নিজের ছেলের রক্তাক্ত শরীর। নিজের ছেলের এরকম রক্তাক্ত শরীর দেখে চিৎকার দেয় আর জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায়। এদিকে শামীম একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এ দৃশ্য এন্তাজুল হক দেখতে থাকে সকলে। সাগর, এদের শরীরে পেট্রোল ঢেলে দে, আগুন জ্বালিয়ে দে, এদের যেন কোনো অস্তিত্বই না থাকে। শামীমের কথা মতো তাদের শরীরে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যে তাদের শরীর জ্বলে যায়। এরপর শামীম সেই চাপাতিটা সাগরের হাতে দিয়ে রক্তমাখা শরীর নিয়ে গাড়িতে গিয়ে বসে। মন্ত্রীর বাংলো বাড়ি থেকে পরপর 20টা গাড়ি বের হয়। শামীম সহ তার পুরো দলবল সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে প্রশাসন ভিতরে প্রবেশ করে। কিন্তু ততক্ষণে দেহ দুইটা পড়ে ছাই হয়ে গেছে, শুধু তাদের ছাই পড়ে আছে। শামীম তার রক্তমাখা শরীর নিয়ে চলে যায় হসপিটালের ওদিকে। নুসরাত মিটমিট করে চোখ খুলছে। কেবিনের বাইরে বসে আছে সকলে মিলে। ভেতরে থেকে ডক্টর বের হয়ে এসে বলে ওঠে, মিস্টার শামীম, আপনার রোগীর জ্ঞান ফিরেছে, চাইলে আপনি দেখা করতে পারেন। শামীম সেখানে আর না দাঁড়িয়ে কেবিনের ভেতরে যায়। অন্যদিকে নুসরাতের বাবা মা উপস্থিত হয়েছে হাসপাতালে। পায়ে হেঁটে কেবিনের সামনে গিয়ে দাঁড়ায়। এখনও চোখ বন্ধ করে আছে নুসরাত। শামীম নুসরাতের হাতটা ধরে তারপর হাতের মাঝে চুমো খায়। নুসরাত মিটমিট করে চোখ খুলে তাকাতেই চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। শামীম কোনো কথা ছাড়াই নুসরাতের কপালে চুমো খায়। নুসরাত তার অক্সিজেন মাস্কটা খুলে দেয়। তুমি এসেছো, আমি তোমার আমানত রক্ষা করতে পারলাম না, পারে তুমি আমায় ক্ষমা করে দিও। নিয়ামত থাকতে আমানতের প্রয়োজন হয় না। তুমি যে আমার কাছে আছো এটাই তো আমার কাছে অনেক বড় নিয়ামত। আমি এই কলঙ্ক মুখ নিয়ে কি করে সমাজের সামনে দাঁড়াবো? তুমি আমাকে কেন বাঁচালে? নুসরাত ছাড়া এই শামীম পৃথিবীতে একা। আমি আমার এই কলঙ্ক তোমার ঘাড়ে চাপাতে চাইলাম, মানুষ তোমায় খারাপ কথা বলবে। আমি তোমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে পারি, আর এটা তো শুধু একটা অ্যাক্সিডেন্ট মাত্র। কথা বলো না প্রিয়। নুসরাত কান্না করতে থাকে। কেবিনের বাইরে থেকে দেখতে থাকে নুসরাতের বাবা মা। সাগর মাইশার কাছে গেছে। নুসরাতের কপালে কপাল রেখে শামীম চোখ বন্ধ করে আছে। শামীম এবার মাইশার কাছে যায়। এরপর সেখানে গিয়ে বলে ওঠে, কেমন আছো মাইশা? তোমার কিচ্ছু হবে না। তোমারই ভাই থাকতে তোমাদের কিছু হতে দেবে না। তুমি আমাকে কেন বাঁচালে? হ্যাঁ, আমি তো বাঁচতে চাই না। এই কলঙ্ক নিয়ে কি করে বেঁচে থাকবে এই সমাজে? তোমরা তো কোনো দোষ করো নাই, তোমরা কেন মরে যাবে? যাদের মরার কথা ছিল তারা এতক্ষণে পরপারে চলে গেছে। তাদেরকে মেরে আর কি করবা? আমাদের যা সর্বনাশ হওয়ার তা তো হয়ে গেছে। আমার তো আর বিয়ে হবে না, এই সমাজের বোঝা হয়ে থাকবো। মাইশার কথা শুনে শামীম চুপ হয়ে আছে। সাগর বলে ওঠে, কে বলেছে তোমার বিয়ে হবে না? আমি তোমাকে বিয়ে করব, তুমি আমার বউ হবে। আজকে আমি অসহায় দেখে আমাকে করুণা করছেন? না, করুণা না, এটা সত্যি। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভয়ে প্রকাশ করতে পারিনি। যদি তুমি আমাকে মেনে না নাও সে ভয়ে। কিন্তু আর কোনো কিন্তু না, এখন চুপচাপ থাকো। শামীম নুসরাতের কাছে যায় আর সেখানে গিয়ে বসে। নুসরাতের হাতটা ধরে চুপচাপ হয়ে আছে। এমন সময় নুসরাত বলে ওঠে,
এ কি, তোমার পোশাকে এত রক্ত কেন? কিসের রক্ত? কি হয়েছে তোমার? এই রক্ত তো সেই জানোয়ারগুলোর, যারা তোমার সাথে অসভ্যতামি করেছে। তারা জানে না কার কলিজায় হাত দিয়েছে। কি করেছো তুমি তাদের সাথে? তাদের বুকের ভেতর থেকে কলিজাটা বের করে এনেছি, কারণ ওই কলিজাটায় ওদের একটু বেশি সাহস ছিল, যার কারণে ও তোমার দিকে চোখ তুলে তাকিয়েছে। আমি জানি তুমি তাদেরকে মেরে ফেলেছো। তুমি এখন যাও, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নাও। কিন্তু আর কোনো কিন্তু না, বাবা মা তো এখানে আছে। ঠিক আছে। তারপর শামীম হাসপাতাল থেকে বের হয়ে যায় ফ্রেশ হওয়ার জন্য। অন্যদিকে রেশমা বেগম স্বামী সন্তান হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছে। রেশমা বেগম প্রতিশোধ নেবে মন স্থির করে ফেলে। বাংলাদেশ খুব শীঘ্রই আসবে রেশমা বেগম। উনি আরও বলে ওঠে, কামাল, তুমি বাংলাদেশে থাকার মাফিয়াদের সাথে কন্টাক্ট করো। আমি বাংলাদেশে যেতে চাই, প্রতিশোধ নিব, কঠিন ভয়ঙ্কর মৃত্যু দেব ওই মাফিয়াটাকে। স্বামী বাড়িতে চলে যায় ফ্রেশ হতে থাকে। এদিকে ইন্তাজুল হক বেশ ভয় পেয়েছে। ইন্তাজুল হক নতুন করে পরিকল্পনা সাজাতে থাকে, যে কোনো মূল্যেই হোক না কেন এই মাফিয়াকে সে মেরে ফেলবে। কোনোভাবেই একে বাঁচিয়ে রাখবে না, প্রয়োজনে নিজে মারবে, তারপরেও এই মাফিয়াকে বাঁচিয়ে রাখবে না। এদিকে হাসপাতালের বেডে নুসরাত বলে ওঠে, বাবা, আমি কিভাবে এই মুখ নিয়ে স্বামীর সামনে দাঁড়াবো? ছেলেটা তোকে বড্ড বেশি ভালোবাসে, তুই টেনশন করিস না, তোর কোনো চিন্তা নেই। সেই ছেলেটা তোকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু বাবা। আর কোনো কিন্তু নাই, তুই একটু রেস্ট নে। ওদিকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় রেশমা বেগম ও তার পুরো দল। ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়ে যায়। প্রশাসন কি করবে বুঝতে পারছে না। উচ্চ মহলে এটা নিয়ে বেশ হট্টগোল পাকিয়েছে। বড় বড় উপদেষ্টা সহ আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কি করবে বুঝতে পারে না। দেশের বাইরে থেকে চাপ আসতে থাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অপরাধে, কিন্তু দেশের সংবিধান কোনো কিছুই করতে পারে না ভিক্টরের। শামীম দ্রুত চলে যায় হাসপাতালে। সেখানে গিয়ে আবারও নুসরাতের পাশে দাঁড়ায়। হাসপাতাল থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয় পরের দিন। দেখতে দেখতে 7 দিন কেটে যায়। বেশ যত্ন নিয়েছে শামীম নুসরাতের। পাগল হয়ে উঠেছে নুসরাতের জন্য শামীম। এদিকে সাকিব বুঝতে পারছে না কি করবে, কেননা সামনে নির্বাচন, দেশের পরিস্থিতি খারাপ। শামীমকে ছাড়া সে কোনোভাবেই এবার এমপি হতে পারবে না। শামীম আর নুসরাত দাঁড়িয়ে আছে রাতে ছাদের ওপরে, চাঁদের সাথে কথা বলছে দুজনে মিলে। এদিকে, হ্যালো মিস্টার এনাজুল হক, আমি আপনার বাসায় আসছি, আপনার সাথে কিছু কথা আছে। কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না। আমি এসে আপনার সাথে কথা বলছি বলে কলটা কেটে দেয়। রেশমা বেগম ছাদের উপরে দাঁড়িয়ে রাতের তারার সাথে চাঁদের আকাশ দেখছে। নুসরাত মোটামুটি সুস্থ। নুসরাত বলে ওঠে, শোনো না, চলো না আমরা এসব ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে শুধু তুমি আর আমি সুখে সংসার করব। কিন্তু এটা হয় না নুসরাত। আমি চলে গেলে সাধারণ মানুষদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার মতো কেউ থাকবে না। দেশের আইন দেখে নেবে। আইন? কোন আইনের কথা বলছো? যে আইন টেবিলের নিচে এবং রাতের আধারে বিক্রি হয়ে যায়। ভুলে যেও না, বড় বড় নেতাগুলো যাদেরকে পতিত বলে, তাদের কাছেই রাতের আধারে গিয়ে দেহের ক্ষুধা মেটায়। তারাই দিনের বেলা তাদেরকে বলে গালি দেয়। কিন্তু আমি তোমায় হারাতে চাই না, আমি তোমায় বড্ড বেশি ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু জন্ম মৃত্যু তো উপর থেকে লেখা, ডাক আসলে তো যেতে হবে। নুসরাত শামীমকে জড়িয়ে ধরে, এরপর তার কপালে চুমু খায়। অন্যদিকে রেশমা বেগম শহরে ঢুকেছে। গন্তব্য ইন্তাজুল হকের বাড়ি। নিজ গন্তব্যে পৌঁছে যায়। ইন্তাজুল হকের বাসায় গিয়ে গেটের সামনে গাড়ি থামে। দারোয়ান গেট খুলে দেয়, বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর মন্ত্রীর পিএ রেশমা বেগমকে রিসিভ করে নিয়ে যায় ড্রয়িং রুমে। অনুমতি ছাড়াই পায়ে পা রেখে বসে পড়ে রেশমা বেগম। বলে ওঠে, আমি রেশমা বেগম, আমি প্রতিশোধ নিতে এসেছি, আমার স্বামী ও সন্তানের খুনের প্রতিশোধ। কিন্তু আপনার ছেলেকে আর আপনার স্বামীকে আমি তো চিনি না। আমি হচ্ছি এদেশের মন্ত্রী। আমি সব কিছু জানি। আমার ছেলের নাম রিপন, আপনাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করেছিল। আমার সমস্ত লোক রেডি আছে, আপনি শুধু আপনার প্ল্যান জানাবেন। আপনার সাথে হাত মিলিয়ে আমি ওকে চিরদিনের জন্য শেষ করে দিতে চাই, ওর অস্তিত্ব মিশিয়ে দিতে চাই। আমার সমস্ত কিছু রেডি করা আছে,
ওকে আইনের সাহায্যে কোনো কিছু করতে পারবো না, বা প্রশাসন কিংবা রাজনৈতিক কোনো কিছুরই উপর প্রভাব ফেলতে পারবে না, কারণ ওর পাওয়ার আর ক্ষমতা সম্পর্কে কারো ধারণা নেই। সে একটা পাগল সাইকো মেন্টাল। সে কখন কি করে সে নিজেও জানে না। তাকে পরিকল্পনা করে মারতে হবে, তাকে একা করে দিয়ে মারতে হবে, কারণ তার দলবল থেকে তাকে আলাদা করতে হবে। তো ঠিক আছে, তার দলের কিছু ছেলেকে কিনে নিন। এটা সম্ভব না। ও তাদেরকে এমনভাবে ট্রেনিং দিয়েছে তারা কোনোভাবে বিশ্বাসঘাতকতা করবে না। তবে একজনকে কিনতে পারলে বাকিরা এমনি চলে আসবে। আপনি প্ল্যান করতে থাকুন আর আমার থাকার ব্যবস্থা করুন আপনার বাড়িতে। এন্তাজুল হক অবাক হয়। এই প্রথম কোনো ডেঞ্জারাস মহিলা দেখলো যে কিনা তার চোখে চোখ রেখে কথা বলছে। এন্তাজুল হক চোখের ইশারা দেয় তার পিয়নকে। এরপর তিনি রেশমা বেগমকে নিয়ে যায় একটা গেস্ট রুমে। পরের দিন সকালে তাদের আড্ডাখানায় আড্ডা দিচ্ছে, এমন সময় সেখানে সাকিব এসে উপস্থিত হয় আর বলে ওঠে, শামীম, তুই কি করছিস আমি বুঝতেছি না। তুই কি চাস আমি নির্বাচনে হেরে যাই? এই নির্বাচনে এবার মন্ত্রী, এমপি বেশ কয়েকজন মিলে উঠে পড়ে লেগেছে। আমার পেছনে সবাই পড়ে আছে, আর তুই কিনা পড়ে আছিস একটা মেয়ের পেছনে। এরকম হলে তো আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। আমি অনেক বড় হতে চাই, ক্ষমতাবান ব্যক্তি হতে চাই, পুরো সিস্টেম আমার দখলে চলবে। এরপর এখানে আমি আমার নিজের একটা সিংহাসন তৈরি করব, যেখানে আমি বিভিন্ন অবৈধ ব্যবসা করব, কোটি কোটি টাকার মালিক হব। তোর জন্য যদি আমার কোনো স্বপ্ন অপূরণ থাকে তাহলে তোকেও কিন্তু আমি আর বাঁচিয়ে রাখবো না। তুই যেই ধর্ষিতা মেয়ের পেছনে পড়ে আছিস তাকে সহ তোকে মেরে ফেলবো, বলে রাখলাম কথাটা। ধর্ষিতা কথাটা শুনিয়ে শামীম রেগে যায়। শামীম নিজের কোমর থেকে পিস্তলটা বের করে সাকিবের কপাল বরাবর চেপে ধরে। হঠাৎ এমন হওয়াতে থমকে যায় সবাই। সাকিব চোখগুলো বড় বড় করে ফেলে। শামীম বলে ওঠে, জাস্ট শ্যুট করে দেব, এখানেই মেরে ফেলবো তোকে। তুই যদি আর একটা আমার ভালোবাসার নামে খারাপ কথা বলিস। শামীম ভাই, শান্ত হও তুমি। সাকিব ভাই, তুমি এদিকে আসো। আরে ছাড় তুই আমাকে, কাজটা তুই ভালো করলি না শামীম, এর মূল্য তোকে দিতে হবে। আরে যা যা, তুই কি বাল করতে পারিস আমিও দেখে নিব। তুই আমাকে ছাড়া তো জিরো। ঠিক আছে, আমিও তোকে দেখিয়ে দিব তোকে ছাড়াও এই সাকিব চলতে পারে। কথাটা বলে চলে যায় সাকিব। এটা দেখে আকাশ, আশিক, রেজাউল বলে ওঠে, ভাই কাজটা কি ঠিক হলো তার সাথে ঝামেলা করে? আর দেখছিস না সে আমাকে দিয়ে তার অসৎ উদ্দেশ্য ব্যবহার করতে চায়। কিন্তু ভাই, এখন কি করবে? পরে দেখা যাবে, এখন খেলায় মন দে। এরপর তারা ক্রামবোর্ড খেলতে থাকে। রেগে আগুন হয়ে গেছে সাকিব। এতদিন যাকে নিজের হাতে তৈরি করেছে সেই কিনা আজকে তার মাথায় বন্দুক ধরেছে। ভীষণ রেগে আছে সাকিব। কোনোভাবেই মেনে নিতে পারছে না শামীমের এই বেয়াদবি। আজকে সাকিব বুঝতে পারছে এতদিন দুধ দিয়ে সে কালসাপ বসেছে। এদিকে এখানকার ঝামেলা দেখে কেউ একজন মুচকি একটা হাসি দিয়ে সরে পড়ে সেখান থেকে। টেবিলের উপরে থাকা স্মার্টফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় একটা কল এসেছে। নামটা খুব পরিচিত। নামটা দেখে মুচকি একটা হাসি দেয়। তারপর তড়িঘড়ি করে কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, হ্যালো স্যার, খেলা এখানে জমে উঠেছে। আজকে ঝামেলা হয়েছে শামীম আর সাকিবের মাঝে। এখন এই আগুনে যদি তেল ঢালতে পারেন তাহলে দাউ দাউ করে জ্বলবে। মাঝখানে আপনি হবেন লাভবান। আপনাকে একটা ভিডিও পাঠাচ্ছি, ভিডিওটা ভালো করে দেখবেন আর ঘটনার ফায়দা তুলবেন। আমার অ্যাকাউন্টে যেন টাকাটা চলে যায়। টাকা পেয়ে যাবি তুই, তোর অ্যাকাউন্টে এতক্ষণ চলে গেছে। আর শোন, তুই খবর দিতে থাক। ওকে স্যার। এন্তাজুল হক ভিডিওটা দেখে বেশ একটা রহস্যময় মাস্টারমাইন্ড হাসি দেয়। তারপর ভিডিওটা এগিয়ে দেয় রেশমা বেগমের দিকে। রেশমা বেগম ভিডিওটা দেখে এখন সময় হাসি দেয় আর চিৎকার করে বলে ওঠে, খেলা তো এখন জমবে, আর এই খেলাতে বিজয়ী হব আমি। শুধুই আমি। খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিক্টর, তোর সাথে খেলার ময়দানে। এই বলে দুজনে মদ খেতে থাকে। কোথায় আছে না মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। তারা যেমন ভাঙতে পারে তেমনই জোড়া লাগাতে পারে। রেশমা বেগম বলে ওঠে, ছেলেটার সাথে একটা মিটিং ফেস করো। এই সাকিবকে কিনতে পারলে পুরো দলকে কেনা যাবে। তারপর আমি আমার প্ল্যান বলবো। ওকে, ঠিক আছে।
দুজনেই মদ খেয়ে পুরো মাতাল হয়ে গেছে, কেউ নিজেদের ধ্যানে নেই। দুজনেই মাতাল হয়ে সেন্সলেস হয়ে গেছে। ইন্তাজুল হক গিয়ে রিশমা বেগমের পাশে গিয়ে বসে, এরপর হাতটা ধরে আর গালের মধ্যে স্লাইড করতে থাকে। রিশমা বেগম সেটা অনুভব করতে থাকে। ইন্তাজুল হক এবার রিশমা বেগমকে কুলে তুলে নেয়, এরপর সিঁড়ি দিয়ে টালমাটাল অবস্থায় যেতে থাকে। তারপর নিজের বেডরুমের বিছানার উপর ফেলে দেয় রিশমা বেগমকে। গুটি গুটি পায়ে এগোতে থাকে আর মিউজিক বাজিয়ে দেয়। এরপর নিজের পরনে থাকা টি শার্টটা খুলে ফেলে। দুজনে মাতাল হয়ে মাতলামি করছে, তারা নিজেও জানে না মদের প্রভাবে তারা কি করতে চলেছে। ইন্তাজুল হক রিশমা বেগমের নাভির ওপরে থাকা শাড়িটা সরিয়ে দিয়ে চুমু দেয়। রিশমা বেগম কেঁপে ওঠে। এরপর ধীরে ধীরে তারা দুজন দুজনকে আলিঙ্গনের মাধ্যমে একসাথে বেঁধে নিতে থাকে। সময়টা পার হতে থাকে তার নিজ গতিতে। শহরের রং বদল হতে চলেছে, পরিবেশটাও অন্যসরিয়ে বইছে প্রবাহমান বাতাস। নিজের অফিসে বসে আছে এমন সময় সেখানে একজন ব্যক্তি প্রবেশ করে। পরে শুটবুট অনুমতি ছাড়াই সামনের চেয়ারে বসে পড়ে। অজানা মানুষটা বলে ওঠে, আমাকে মন্ত্রী স্যার পাঠিয়েছে, আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনার স্বপ্নে আপনি এমপি আপনাকে এমপি বানানোর দায়িত্ব আমাদের স্যারের। বিনিময়ে আপনাকে ছোট্ট একটা কাজ করে দিতে হবে। চাইলেই আপনি পার্টনারশিপে কাজ করতে পারবেন আমাদের স্যারের সাথে। আপনাকে ইনভাইট করতে বলেছে, তাই ইনভাইট করে গেলাম। চাইলেই আপনি বিকাল 5টায় স্যারের বাংলো বাড়িতে দেখা করতে পারেন। কথাটা বলে চলে যায়। এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে সাকিবকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে গাড়িতে করে চলে যায় তার নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে। সময়টা কাটছে তার আপন গতিতে। ব্যস্ত শহরের মানুষগুলো তাদের কর্মসংস্থান নিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছড়ছে। দেখতে দেখতে সময় হতে থাকে। এদিকে ক্লান্ত হয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে সেই দুজন মাতাল। নগ্ন অবস্থায় খাটে পড়ে আছে দুজনে। সাকিব ভাবতে থাকে। এমন সময় সেখানে নাহিদ এসে বলে ওঠে, ভাই, শামীম ভাই অনেক বেড়েছে, তাকে এবার থামাতে হবে। আজকে তোমার মাথায় বন্দুক ধরেছে, কালকে তোমাকে গুলি করবে না তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু ওকে কি করবি? ওকে ছাড়া আমার সিংহাসন পুরো ফাঁকা। ওকে দল থেকে সরিয়ে দেওয়া মানে আমার অর্ধেক সাম্রাজ্য হারিয়ে ফেলা। সমস্যা নেই ভাই, আপনার এমপি হওয়ার স্বপ্ন পূরণ করবে শহরের মন্ত্রী। আপনাকে নিশ্চয়ই ইনভাইট করেছে। করেছে তো। তো দেখা করে আসেন, দেখেন কি বলে। ঠিক আছে, বিকেল 5টায় তুই রেডি থাকিস, তুই আমার সাথে যাবি। ঠিক আছে ভাই। এরপর নাহিদ সেখান থেকে চলে যায় অন্যদিকে। কেয়া মন্ত্রীর বাড়িতে চলে আসে। তারপর মন্ত্রীকে তার ঘরের দরজার সামনে ডাকতে থাকে। স্যার আছেন? বাইরে থেকে কারো ডাকাডাকির শব্দ শুনতে পেয়ে ঘুম ভাঙে খাটের উপরে পড়ে থাকা রিশমা ও ইন্তাজুল হকের। মিটমিট করে দুজনেই চোখ খুলে এরপর দুজন দুজনের চোখের দিকে তাকায়। চমকে যায় দুজনে। রিশমা বেগম এটা দেখে গালি দিয়ে বলে ওঠে, ইউ রিল্যাক্স, আপনার সাহস কি করে হয় আমার সাথে এসব করার? আরে আরে, আমি তো নিজেই বুঝতে পারছি না এসব কি করে হলো। অন্যদিকে স্যার আছেন? কেয়া বাইরে থেকে ডাকতে থাকে। কি করবে দুজনেই বুঝতে পারে না। ইন্তাজুল হক বলে ওঠে, তুমি নিচে যাও, আমি আসি। ওকে স্যার। আচ্ছা শোনেন, যা হওয়ার হয়ে গেছে, পরে আমি সিসিটিভি চেক করে আপনাকে দেখাবো। এখন রেডি হয়ে নিচে আসেন। লুচ্চা কোথাকার, সব লুট করে এখন বলছে পরে দেখা যাবে। যত সব। ইন্তাজুল হক আর কথা না বলে কাপড় পরেই সেখান থেকে নিচে চলে আসে। নিচে এসে সোফায় বসে পড়ে। তার ঠিক কিছুক্ষণ পর রিশমা বেগম নিচে এসে উপস্থিত হয়। কেয়া বলে ওঠে, উনি আসতে চেয়েছে এখানে আপনাদের সাথে মিটিং করতে। সময় তো হয়ে গেছে প্রায়। হ্যাঁ আসবে। তারা কথা বলার মাঝখানে কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে পেছনে তাকায়। পেছনে তাকিয়ে দেখতে পায় শামীম ও নাহিদ দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে একটা হাসি দেয়। ইন্তাজুল হক বার বলে ওঠে, ওয়েলকাম ওয়েলকাম মিস্টার সাকিব। সাকিব কোনো কথা না বলে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। এরপর সোফায় বসে পড়ে। রিশমা বেগম বলে ওঠে, আপনি তাহলে মিস্টার সাকিব, যার কথায় ভয়ঙ্কর মাফিয়াটা উঠে আর বসে? উপস, সরি, আগে উঠতো এবং বসতো, এখন আপনার মাথায় বন্দুক ঠেকিয়ে ধরেছে। রেশমা বেগম যেন কাটা খায়ে হালকা করে লবণ ছিটিয়ে দিল। একথা শুনে সাকিব খামচে ধরে সোফার সিট বালিশ। দেখুন, সময় থাকতে সাবধান হয়ে যান, কারণ ওই মালটা শুধু একজন মাফিয়া নয়, এখন হিংস্র এক দানব হয়ে উঠেছে। আপনি না হয় কোনোদিন ওই শিকার হয়ে যান, বলা যায় না।
তো এখন আমাকে কি করতে হবে? আপনাকে তেমন কিছু করতে হবে না, আমাদের সাথে হাত মেলাতে হবে। চাইলে আপনি পার্টনারশিপে বিজনেস করতে পারেন। আপনার স্বপ্ন, আপনি এমপি হবেন। আপনাকে এমপি বানানোর দায়িত্ব আমার। কিভাবে? আপনি শুধু এই মাফিয়াটাকে আমাদের পাতানো ফাঁদে ফেলবেন, ওকে পৃথিবী থেকে সরিয়ে দিব। বিনিময়ে আপনি বিশাল একটা সিংহাসন পাবেন, যেখানে সারা জীবন রাজত্ব করতে পারবেন। আপনাকে আর কতজন চেনে, কিন্তু এই মাফিয়াটাকে সারা পৃথিবী চিনে। ভেবে দেখেন মিস্টার সাকিব, নিজেদের মধ্যে শত্রুতামি না করে বরং শত্রুকে সরিয়ে দিয়ে নিজেরাই যদি পার্টনারশিপে বিজনেস করি, তাহলে আমাদের ঠেকাতে পারবে এমন কেউ নেই এ দেশে। ভাই রাজি হয়ে যাও, স্বপ্ন এবার পূরণের পালা। কিন্তু শামীম যদি এটা জানতে পারে, তাহলে আমাদেরকে আর জীবিত রাখবে না, বরং মাটিতে দাফন করে ফেলবে। এই কথা শুনে রেশমা বেগম হেসে উঠে আর বলে ওঠে, আরে মিস্টার, খেলা তো এখন হবে। ওকে মারার আগে ওর সাথে ড্রামা করব, সিনেমা করব, অ্যাক্টিং করব, তারপর তোকে মারব। মানে কি? আমি শুনেছিলাম ভিক্টর অনাথ, তুমি তাকে বড় করেছ। সে তার পরিচয় জানে না। আমি তার মাঝে তার সাথে অভিনয় করব, আর তুমি শুধু এটুটুক বলবে যে আমি ওর আসল মা। এরপর আমার প্রতি ওর ধীরে ধীরে আমার মায়া বাড়বে। এরপর তাকে আমি আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাতে যখন রওনা দিব, ঠিক সেখানেই তার শেষ সমাধি হবে। সবাই মিলে তাকে সেদিন শেষ করে দিব। আর বাকি প্ল্যানটা আমি বলি। তোমার দলে যতজন আছে সবাইকে বড় বড় লোভ দেখিয়ে নিজের দলে নিয়ে আসো, তাহলেই কাজ হয়ে যাবে। আমি রাজি আছি, তবে সত্য একটা, আমাকে এমপি বানাতে হবে, সাথে পার্টনারশিপে আমার সাথে কাজ করতে হবে। ঠিক আছে, খেলা তাহলে শুরু করা যাক। এরপর তারা চারজন মিলে হাত এক জায়গায় করে হাত মেলায়। এরপর সবাই চলে যায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়েছে। সন্ধ্যায় বের হয়েছে নুসরাত, শামীম, সাগর, মাইশা। তারা চারজন ঘুরতে থাকে। চলুন তারা তাদের মতো কথা বলুক, বর্তমান থেকে একটু ঘুরে আসি। আপনাদের নিশ্চয় মনে আছে, আশিক আকাশ কলিমকে পদ্মা সেতুর উপরে মেরে ফেলার পর শহরে হইচই পড়ে গিয়েছিল। পুলিশ অফিসার সৈকত সহ সবাই ঘটনাটা তদন্ত করতে থাকে। ভালো করে নিখুঁত করার পর তদন্ত করে জানতে পারে সেখানে উপস্থিত হয়েছিল ভিক্টর। ইন্সপেক্টর সৈকত বেশ কিছু সাংবাদিক মিডিয়ার সামনে দাঁড়িয়ে আছে। তার সামনে রাখা হয়েছে অনেকগুলো ক্যামেরা ও মাইক্রোফোন। ইন্সপেক্টর সৈকত বলে ওঠে, আপনাদের নিশ্চয়ই মনে আছে শহরে ইদানিং খুনের সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত বেশ কয়েক জায়গায় খুন ভয়ঙ্করভাবে খুন হয়েছে। বেশ কিছু মানুষ, তাদের প্রত্যেকের লাশের পাশে একটা করে চিহ্ন পাওয়া গেছে। আপনি এর আগে বলেছিলেন, কিন্তু প্রকাশ করেননি। আমরা জানতে চাই মূলত এই খুনগুলো করার উদ্দেশ্য কি, এবং দেশের পরিস্থিতি এর থেকে ভয়ঙ্কর হতে পারে কিনা সে বিষয়ে আমাদের একটু তথ্য জানাবেন। আমরা এখন পর্যন্ত ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছি না কে এই খুনগুলো করেছে। ভয় দেখানোর জন্য করেছে, নাকি প্রতিশোধ নেওয়ার জন্য, নাকি প্রতিহিংসা থেকে, সেটা আমরা বুঝতে পারছি না। তবে এতটুকু বুঝতে পারি, আপনারা নিশ্চয়ই ভিক্টর নামের একজন শ্রেষ্ঠ সন্ত্রাসীর নাম শুনেছেন, যার নামে শুধু দেশ নয়, দেশের বাইরে বাকিগুলো দেশ কেঁপে উঠত। যে রকম মার্ডার করার পর তার শরীরের একটা চিহ্ন এঁকে দিয়ে গোল্ডেন ডায়মন্ডের সেই চিহ্নটা বর্তমানে লাশগুলোতে পাওয়া যাচ্ছে। আমরা শিওর না, কারণ বিগত সময়ের ভিক্টরকে কিছু দুষ্কৃতী মিলে কয়েকটা মাফিয়া চক্র একসাথে আক্রমণ করে তাকে সহ তার পরিবারকে মেরে ফেলেছিল। আমি সেটা তদন্ত করে জানতে পারি সেখানে তার বন্ধু ও প্রেমিকাও মারা গেছে। এর চেয়েও ভয়ঙ্কর তথ্য হচ্ছে, আমরা তার ডেড বডি খুঁজে পাইনি। এমনকি সে যে মিসিং হয়েছে, পরবর্তীতে তার ডেড বডিটা কোথাও পাওয়া যাবে এরকম কোনো আলামত আমরা পাইনি। এখন থেকে বলা যায় ভিক্টর প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে, অথবা ভিক্টরের নাম করে ভয় দেখানোর জন্য কেউ এই খুনগুলো করছে। আচ্ছা স্যার, তাহলে আপনার কি মনে হয় যে খুনের সংখ্যা আরও বাড়তে পারে? খুনের সংখ্যা অবশ্য বাড়বে, এটা দেখে বোঝা যাচ্ছে। কেননা যদি এই মাফিয়া ভিক্টর ফিরে আসে, তাহলে তার
আগমন হবে ভয়ঙ্কর এবং তাকে ধরা শুধু মুশকিল নয় বরং অসম্ভব। আর যদি ওনার নাম ভাঙিয়ে কেউ মার্ডার করে থাকে তবে অতি শীঘ্রই আমরা আশা করতে পারি তাকে ধরতে পারবো। আরও কিছু তথ্য জানার ছিল। সরি, আর কোনো কিছু তথ্য দেওয়া সম্ভব না। কথাটা বলে চলে যায় সাংবাদিক। প্রেস ক্লাব থেকে ইন্সপেক্টর সৈকত। সাংবাদিক তার মাইক্রোফোনটা হাতে নিয়ে আবার বলে ওঠে, রীতিমতো শহরের রঙিন এক রংধনু উঠেছে সন্ধ্যাবেলায়। পশ্চিম আকাশে সূর্যটা অস্ত যায় মেঘ ভাষা দমনে। রাতের আধারে বের হয় হিংস্র মায়াবী মানুষগুলো, যারা শুধু অন্ধকার রাতে বের হয়। তারা সাধারণ মানুষ নয়, তাই তারা অন্ধকারে বের হয় না, বের হয় গভীর রজনীতে। ইতিমধ্যে আপনারা সব কিছু জানতে পেরেছেন। দেশে হারিয়ে যাওয়া সেই পুরনো মাফিয়া ফিরে এসেছে, অথবা কেউ কপি করে এই খুনগুলো করছে। শহরের অবস্থা তো খারাপ, দেশের পরিস্থিতিও খারাপ হয়ে গেছে। যদি নিউজ দেখতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন www.com মিঠুন স্টোরি টু টমা ডায়েরি। সাংবাদিকগুলো নিজের মতো করে খবর প্রচার করতে থাকে। হারিয়ে যাওয়া মাফিয়া ফিরে এসেছে শুনে গরিব অসহায় বস্তিতে থাকা মানুষগুলোর মুখে হাসি ফুটেছে। আর শহরের দালান কোঠোয় থাকা বড় বড় রাজপ্রাসাদে থাকা মানুষগুলোর মুখে এক আতঙ্কের চিহ্ন ফুটে উঠেছে। কেননা পুরনো মাফিয়া ভিক্টর ফিরে আসা মানে তাদের মিত্র ফিরে আসা। শহরটা প্রতিদিনের মতোই তার ঠিক গন্তব্যেই চলছে। কর্মসংস্থানে পরিশ্রম করা মানুষগুলো প্রতিদিন কর্মসংস্থানে গিয়ে পরিশ্রম করছে। ব্যস্ত এই শহরে কেউ কারো খবর নেয় না। দেশ বিদেশ থেকে রপ্তানি ও আমদানি করা হয় চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে, কেউ বা সমুদ্র বন্দর দিয়ে। সেখানে শুধু লক্ষ লক্ষ টাকার মাল আমদানি রপ্তানি করা হয় না, বরং কোটি কোটি টাকার মাল রপ্তানি আমদানি করা হয়। সন্ধ্যা হয়েছে। চট্টগ্রাম বন্দরে চতুর্পাশে হালকা আলোয় আলোকিত হয়েছে, চতুর্পাশে বাতি জ্বলছে। কন্টেনারে নিয়ে আসা মালগুলো রিসিভ করা হচ্ছে। স্বয়ং উপস্থিত আছে চট্টগ্রাম বন্দরের সভাপতি ও বর্তমান দায়িত্বে থাকা এবং ইনভেস্টরের সাথে একজন বিজনেসম্যান নাহিদ ইসলাম। ভুলে গেছেন নাকি গল্পে থাকা সেই নাহিদকে? গল্পে কেবল মজা আয়েগা, মজা তো নাহি জায়গা, তো সবাই গল্প শুনেগা। নাহিদ ইসলাম এমন সময় বলে ওঠে, কন্টেইনারের ভেতরে থাকা মালগুলোকে সুন্দর করে ট্রাকে লোড দিবে, যেন কোনো কিছু বুঝতে না পারে কেউ। এতদিন যেহেতু কেউ জানতে পারেনি আমরা এই কন্টেইনারের ভেতরে করে সোনা, ড্রাগস, হিরোইন, বিভিন্ন জিনিস দেশ ও দেশের বাইরে পাচার করি, তাহলে নতুন করে কেউ জানতে পারবে না। শোন, দেওয়ালের যেমন কান থাকে, প্রাকৃতিক পরিবেশেরও কান থাকে, তাই কথা সবখানে বলার আগে ভেবে বলবি। ভাই ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। সময় মতো ঢাকা মেন শহরে মাল পৌঁছে যাবে। এরপর আমি নিজের হাতে বিভিন্ন ভার্সিটি এবং হোটেলগুলোতে এই মাল পৌঁছে দেব। গুড জব বাঘের বাচ্চা, এই জন্য তোর নাম দিয়েছি আমি সাইকো। শোন শোন, শহরের অনেক বড় ঝামেলা হচ্ছে। আমাদের দলের বেশ কয়েকজনকে মেরে ফেলেছে, সুমনকেও মেরে ফেলেছে, তাই সাবধানে থাকবি। ওকে ভাই। তারপর নাহিদ সেখান থেকে গাড়িতে করে চলে আসতে যাবে, এমন সময় চট্টগ্রাম বন্দরে থাকা সমস্ত লাইট অফ হয়ে যায়। হঠাৎ এই অসময়ে এমন হওয়ার কারণে বেশ খানিকটা বিচলিত হয়ে যায়। সাধারণত এরকম হয় না, হঠাৎ এরকম হওয়াতে বেশ চিন্তায় পড়ে যায় সকলে। কেননা ঠিক সন্ধ্যার পরপর অবৈধভাবে মাল পাচার করে নাহিদ ও তার পুরো দলবল। তার ঠিক 30 সেকেন্ডের ভেতর আবার বাতিগুলো জ্বলে ওঠে। 2 সেকেন্ড যেতে না যেতে আবার অফ হয়, আবার জ্বলে ওঠে, আবার অফ হয়, আবার জ্বলে ওঠে। এটা দেখে নাহিদ বলে ওঠে, সাইকো কিং, হচ্ছে কি এটা? বস, আমি নিজেও জানি না আসলে এখানে হচ্ছেটা কি। তাদের ঠিক কথা বলার মাঝেই হঠাৎ করে সেখানে সাদা ধোঁয়ায় ছেয়ে যেতে শুরু করে। হঠাৎ সাদা ধোঁয়া কোথা থেকে এলো সবাই ঘাবড়ে যায়, সামনে তাকাতেই থাকে। কয়েক সেকেন্ডের ভিতর পুরো জায়গাটা সাদা ধোঁয়ায় ছেয়ে যায়। কেউ কোনো কিছু দেখতে পায় না। ঠিক তার 20 সেকেন্ডের মধ্যেই সমস্ত ধোঁয়া নিমিষেই উধাও হতে শুরু করে। সবাই খেয়াল করে আবছা আবছা চোখে সামনে তাকিয়ে দেখতে পায় কেউ একজন বাইকের উপর চড়ে মনের সুখে সিগারেট টানছে তাদের সামনে বসে। ধোঁয়া থাকায় স্পষ্ট বোঝা যায় না। মাথায় কালো হুডি পরা, হুডির উপরে গোল্ডেন ডায়মন্ডের একটা চিহ্ন, পোশাকটাও কালো পোশাকে নিজেকে ঢেকে দেয়া। পোশাকে স্পষ্ট গোল্ডেন ডায়মন্ডের চিহ্ন, যেখানে স্পষ্ট একটা সিংহের ছবি আঁকা আছে।
আবছা আবছা ধোয়ার মাঝে এ দৃশ্য দেখে নাহিদ কয়েকবার পিছিয়ে যায়, হালকা কণ্ঠে বলে ওঠে। ভিক্টর? নাহিদের কথা মতো সবাই সামনে তাকায়। সবাই তাকিয়ে আছে, এমন সময় সাইকো বলে ওঠে। এ ছোকরা, কে রে তুই? তোর সাহস হয় কি করে এখানে আসার? বাইকের উপর চেপে বসে থাকা আগন্তুকটা হঠাৎ করে হেসে ওঠে। সিগারেটটা এখনো মুখে আছে। এবার মুখ থেকে সিগারেটটা ফেলে দেয়, তারপর আকাশের দিকে তাকিয়ে একটা বিশ্রী ভয়ঙ্কর হাসি দেয়, আর তার কণ্ঠ থেকে ভেসে আসে। বনের রাজা সিংহ যেখানে যায় সেটাই তার সিংহাসন হয়ে যায়। তেমনি আমি কোথাও যেতে আমার পারমিশন লাগে না, বরং যেখানেই পা রাখি সেটাই আমার হয়ে যায়। তাই নাকি? তাহলে মরার জন্য তৈরি হ। তোকে মেরে এখানে ফেলে দেব, তোর দেহটা আর কেউ খুঁজে পাবে না। শুনে ভালো লাগলো। আমি ফাঁকা মাঠে গোল দিতে ভালোবাসি না, তাই তোদের সাথে খেলতে চলে এলাম তোদেরই মাঠে। এই শালা, তোর শরীরে ভিক্টরের চিহ্ন কেন? কে তুই? সত্যি করে বল, তোর পরিচয় কি? এই, তোর ওকে ধরে ওর মুখ থেকে মাস্কটা খুলে ফেল। ওকে ভাই। নাহিদের কথা মতো বেশ কয়েকজন একসাথে হাতে অস্ত্র নিয়ে এগিয়ে যায় আগন্তুকটাকে মারবে বলে। আগন্তুকটা ঠিক তখনও বাইকের ওপর বসিয়ে মনে সুখে সিগারেট টানছে। ছেলেগুলো দেশীয় অস্ত্র হাতে নিয়ে দৌড়ে আসে আগন্তুকটাকে মারবে বলে। আগন্তুকটাকে যখনই মারতে যাবে ঠিক তখনই রকেটের গতিতে গরম বুলেটের শব্দে জায়গাটা অস্থির হয়ে ওঠে। ছেলেগুলো গুলি খেয়ে ছিটকে গিয়ে পড়ে নাহিদের পায়ের সামনে। নাহিদ ভয়ে বেশ কিছুটা দূরে পিছিয়ে যায়। প্রত্যেকের মাথায় গুলি করা হয়েছে। এই, কে তুই? ওদেরকে মারলি কেন? তোর পরিচয় কি? সত্যি করে বল। পরিচয় আপাতত ধরে নে, তোর মৃত্যু দিতে এসেছি আমি। তোকে এখান থেকে বেঁচে ফিরতে দিব না। তুই জানিস না তুই কার লোকদের গায়ে হাত তুলেছিস? তোরা দাঁড়িয়ে কেন? এই শালাকে কেটে টুকরো টুকরো করে এই বন্দরে ফেলে রাখবি। শামীম ভাই ওরফে ভিক্টর, তুমি বেঁচে আছো? কি করব বল, প্রতিশোধ নিতে ফিরে আসতে হলো। নাহিদ নামের ছেলেটা মাটিতে হামাগুড়ি খেয়ে দৌড়াতে থাকে। আগন্তুকটা এটা দেখে একটা হাসি দেয়, তারপর তার হাতে থাকা ধারালো রামদাটা ছুঁড়ে মারে নাহিদের পায়ের দিকে। নাহিদের পায়ে লাগার সাথে সাথে শরীর থেকে পাটা আলাদা হয়ে সেখানে পড়ে থাকে, লাফালাফি করতে থাকে, আর নাহিদ বেশ খানিকটা দূরে গিয়ে ছিটকে পড়ে। বাঁচার জন্য আকুতি মিনতি করতে থাকে, প্রাণপণে পালানোর চেষ্টা করে নাহিদ, কিন্তু পেরে ওঠে না। আগন্তুকটা মুস্কি একটা হাসি দেয়, একটা পিলারের সাথে নাহিদকে বেঁধে ফেলে, এরপর মুস্কি হেসে বলে ওঠে। কিরে, সেদিন তুই নুসরাতের বুকের উপর থেকে ওড়নাটা সরিয়েছিলি না কোনো হাতটা দিয়ে যেন? না না ভাই, ভাই আমাকে মেরো না, আমার ভুল হয়েছে, আমাকে ছেড়ে দাও। হঠাৎ করে আগন্তুকটা নাহিদের হাতের আঙুলগুলো কেটে ফেলতে থাকে। আগন্তুকটা রক্ত দেখে হেসে ওঠে, যেন রক্ত তাকে তার দিকে বারবার টেনে নিয়ে যাচ্ছে, মাতাল করে দিয়েছে। আগন্তুকটাকে রক্ত দেখে যেন রক্ত খেতে হায়না হয়ে গেছে। নাহিদ ব্যথায় কুকড়ে উঠে বাঁচার জন্য ছটফট করতে থাকে, কিন্তু নিরুপায়। নাহিদের প্যান্টের বেল্ট খুলে প্যান্টের ভেতর একটা ধারালো ছুরি ঢুকিয়ে দিয়ে নাহিদের পুরুষত্ব কেটে ফেলে। গল গল করে ক্ষত স্থান থেকে রক্ত বের হতে থাকে। ব্যথায় নাহিদ লাফালাফি শুরু করে, ভয়ে চিৎকার করতে থাকে। কিরে, এখানে ব্যথা লাগে? কথাটা বলে হাসতে থাকে আগন্তুকটা। এরপর চোখের ইশারা দেওয়ার সাথে সাথে বেশ কয়েকজন মিলে নাহিদকে ধরে ফেলে, তারপর একটা খালি কন্টেনারের ভেতর তাকে ঢুকিয়ে দেয়। এরপর সেখানে ডিজেল ও পেট্রোল ঢেলে দেয়, আর ইশারায় বলে ওঠে আগন্তুকটা। তোকে সবচেয়ে সহজ মৃত্যু দিলাম। অনেক দিন হলো কারো চিৎকার শুনি না, আজকে তোর চিৎকার শুনবো। নিস্তেজ হয়ে গেছে নাহিদ। এরপর কন্টেনারের গেট লাগিয়ে দেয়া হয়, তারপর কন্টেনারের ফাঁকা অংশ দিয়ে কাঠি সেলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। বাইরে থেকে বোঝা যাচ্ছে যেন কোনো কল কারখানা কিংবা ভাটায় আগুন জ্বালিয়েছে। তা ঠিক 10 সেকেন্ডের ভেতরে থেকে আর্তনাদ আর কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে, যেন কন্টেনার ভেঙে কন্টেনারের ভেতর থেকে কেউ একজন বের হয়ে আসবে, কন্টেনারে ভীষণভাবে আঘাত করতে থাকে আর চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও বলে। বাঁচাও, বাঁচাও, মেরে না, আমি পড়ে যাচ্ছি, আমাকে এমন মৃত্যু দিও না, আমাকে গুলি করে মেরে ফেলো, আমি মরতে চাই, তবে এমন ভাবে না।
ছেলেটার আর্তনাদ আর চিৎকার যেন আগের থেকে আরও হিংস্র করে তোলে আগন্তুকটাকে। ছেলেটার আর্তনাদ বেড়ে যেতে থাকে, কন্টেনারের ভেতরের শব্দ আরও দ্বিগুণ হতে থাকে। কন্টেনারের ভেতরে শব্দ হতে থাকে যেন কোনো কিছু জিনিস ভেতরে ব্লাস্ট হচ্ছে। লোহারে খাঁচার শুধু চিৎকার আসে, কিন্তু তার আর্তনাদ দেখা যায় না, শুধু আর্তনাদ শোনা যায়। আগন্তুকটা কন্টেনারের উপর ছোট্ট একটা চিঠি রেখে পকেট থেকে ফোনটা বের করে কোনো এক অজানা নম্বরে মেসেজ করে আর সেখান থেকে চলে যায়। এদিকে টেবিলের উপর বসে বিভিন্ন কেসের ফাইল ঘাঁটতে থাকে সৈকত আলী। এমন সময় টেবিলের উপরে থাকা ফোনটা টুনটুন শব্দে বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় অজানা নাম্বার থেকে কিছু লেখা এসেছে। হঠাৎ এরকম দৃশ্য চোখে পড়াতে তার আগ্রহ আরও বেড়ে যায়। ফোনটা হাতে নিয়ে লেখাগুলো বেশ মনোযোগ দিয়ে পড়তে থাকে। চিঠিতে লেখা ছিল, হ্যালো মিস্টার সৈকত, চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের ভেতরে সভাপতি নাহিদের লাশ পড়ে আছে। পারলে তার শরীরের পুড়ে যাওয়া ছাইগুলোকে দাফন করে দিয়েন। এতটুকু লেখা দেখে কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করে। এমন সময় সেখানে জানিয়ে উপস্থিত হয় হাবিলদার সাহেব আর বলে ওঠে, স্যার, আপনার কি হয়েছে? শরীর খারাপ নাকি? উপরে ফ্যান চলছে, এরপরও আপনি ঘেমে যাচ্ছেন। তাড়াতাড়ি ফোর্স রেডি করো, এখনই বের হতে হবে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে। কেন স্যার, কি হয়েছে? আরও কেউ মরেছে নাকি? মরলে তো ভালো কথা, কিন্তু তাকে জীবন্ত জ্বালিয়ে দিয়েছে। কথাটা শুনে হাবিলদার বেশ খানিকটা ঘাবড়ে যায়। চায়ের কাপটা টেবিলের উপর রেখে দ্রুত গাড়ি বের করে। এরপর বেশ কয়েকটা পুলিশ সদস্যের একটা ফোর্স বের হয়ে যায় চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে। সেখানকার লোকাল থানাকে ইনফর্ম করে দেয় রাত গভীর হয়েছে, আগন্তুকটা তার নিজ গন্তব্যে পাড়ি জমিয়েছে। পুলিশ তদন্ত করতে চলে যায় ঘটনাস্থলে। ততক্ষণে চলুন আমরা আবারও অতীত থেকে ঘুরে আসি। নিশ্চয়ই আপনাদের মনে আছে সন্ধ্যায় সাগর, মাইশা, নুসরাত শামীম মেরে ঘুরতে বের হয়েছিল। এরপর তারা ঘোরাঘুরি করতে থাকে। ঘোরাঘুরি শেষে এক পর্যায়ে যখন তারা বাড়িতে আসতে যাবে, ঠিক তখনই শামীমের চোখ যায় রাস্তার মাঝখান দিয়ে আনমনে হেঁটে যাচ্ছে একটা মধ্যবয়সী মহিলা। অন্যদিক থেকে দ্রুত বেগে আসে একটি ট্রাক। মহিলাটার সেদিকে খেয়াল নেই। শামীম দৌড়তে থাকে মহিলাটিকে বাঁচানোর জন্য। শামীম দৌড়ে গিয়ে মহিলাটার হাত টেনে রাস্তার সাইডে নিয়ে আসে। ট্রাকটা তাদের খুব কাছ দিয়ে দ্রুত বেগে চলে যায়। মহিলাটা ভয়ে বলে ওঠে, কে কে? এ কি, আপনি এভাবে রাস্তায় অন্যমনস্ক হয়ে হাঁটছেন কেন? এখনই তো একটা দুর্ঘটনা ঘটে যেত। তারা বাকি তিনজন এসে উপস্থিত হয়। মহিলাটা বলে ওঠে, আর বলো না বাবা, আমি বড় ক্লান্ত, বেঁচে থাকার ইচ্ছাটাই মরে গেছে। কেন, কি হয়েছে আপনার? আপনি আত্মহত্যা করতে চান কেন? আমি আত্মহত্যা করতে চাই না, তবে আমি বেঁচে থেকেও মরে গেছি। আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছি, তাকে খুঁজে পাচ্ছি না। সেই ছোটবেলায় হারিয়ে ফেলেছি, এখনও তাকে খুঁজে পাইনি। তার ফিরে আসার পথে আমি এখনও চেয়ে আছি। আন্টি, তাই বলে আপনি রাস্তায় এভাবে অন্যমনস্ক হয়ে থাকবেন? আপনার পরিবারে কেউ আসেনি? আমার স্বামী অনেক আগেই মারা গেছে। যখন আমার সন্তান হারিয়ে গেছে, তখন আমার বেঁচে থাকার ইচ্ছাটা মরে গেছে, কিন্তু তার ফিরে আসার অপেক্ষায় এখনো বেঁচে আছি। আন্টি যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, যে নিজেকে লুকিয়ে রাখে তাকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ আন্টি, শামীম ঠিক বলেছে। আপনার ছেলে তো আর নিজেকে নিজে লুকিয়ে রাখেনি। সে হারিয়ে গেছে, একদিন ঠিক আপনার কাছে ফিরে আসবে। মহিলাটা বেশ ক্লান্ত হয়েছে, তাকে ক্লান্ত দেখাচ্ছে। এটা দেখে সাগর বলে ওঠে, শামীম ভাই, ওনাকে দেখে তো মনে হচ্ছে উনি বেশ ক্লান্ত। এক কাজ করি, ওনাকে জিজ্ঞাসা করি উনি যাবে কোথায়, না হলে আমাদের সাথে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা আন্টি, আপনি যে একা এখানে এসেছেন, আপনি তো এইভাবে খুঁজে পাবেন না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ক্লান্ত। না মা, আমার ছেলেকে যে করেই হোক খুঁজে বের করতেই হবে। আপনি থাকবেন কোথায়? মহিলাটা কিছু বলতে যাবে তার আগেই জ্ঞান হারিয়ে ফেলে। কোনো উপায় না পেয়ে মহিলাটাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে শামীম। এখানে আগে থেকে উপস্থিত আছে সবাই, এমনকি সাকিব আর নাহিদ। মহিলাটাকে দেখে মুচকি একটা হাসি দেয়। মহিলাটাকে খাটের উপর শুইয়ে দেয়। বাইরে থেকে সবাই ভেতরে প্রবেশ করে। আশিক আকাশ জিজ্ঞাসা করে, ভাই কি হয়েছে? কে উনি? জানি না তো। তাহলে ভাই ওনাকে পেলে কোথায়, যদি পরে পুলিশের ঝামেলা হয়? আকাশ ভাই, তোমরা থামো, ভয়ের কিছু নেই।
উনি ওনার সন্তানকে খুঁজতে এসেছে, জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যাচ্ছিল, তাই নিয়ে এসেছি আমি এখানে। উনি কিছুদিন থাকবে। ও ঠিক আছে ভাবি। আচ্ছা তাহলে আমি ডাক্তারে ডেকে নিয়ে আসি। যাও। এরপর ডাক্তার আসে কিছুক্ষণ পরে, তারপর মহিলাটাকে কিছু মেডিসিন দেয়, যেগুলো নিয়ে আসার জন্য বলে। ডাক্তার চলে যায়, মহিলাটা মোটামুটি সুস্থ হয়। মহিলাটা পুরো বাড়িটা দেখতে থাকে, তারপর বলে ওঠে, এটা কার বাসা? তোমরা আমাকে কোথায় নিয়ে এলে? আমাকে তো আমার ছেলেকে খুঁজতে যেতে হবে। আপনি এখানে বসুন, আপনার ছেলেকে খুঁজতে যেতে হবে না। এখানে সবাইকে দেখছেন না, এনারা আপনার ছেলেকে খুঁজে দেবে। এনারা এই শহরের সবকিছু চেনে। তোমরা আমার ছেলেকে চিনবে কি করে? আমার ছেলে তো ছোট্ট ছিল, এই যে আমার ছেলের ছোটবেলার ছবি। তারপর মহিলাটার কাছ থেকে সবাই এক এক করে ছবিটা দেখতে থাকে। এক পর্যায়ে সাকিবের হাতে ছবিটা যায়। সাকিব ছবিটা হাতে নেওয়ার সাথে সাথে চমকে যায়। সাকিব সেদিনের পর শামীমের সাথে কথা কাটাকাটির পর সন্ধ্যায় এসে ঝামেলা মিটমাট করে নেয়। আবার তারা একসাথে কাজ করবে বলে ঠিক করে। তাই সাকিব সেখানে উপস্থিত ছিল। সাকিব বলে ওঠে, এ কি, এই ছেলে তো। কি হলো? কি হলো বাবা? তুমি কি চেনো ছেলেকে? হ্যাঁ মানে, আর ওই কি। কি সব বলছো ভাই? যদি তুমি কোনো কিছু জানো তো বলে দাও, তাহলে ছেলেটাকে খুঁজে পেতে সুবিধা হবে। না মানে, এই ছেলেকে তোমরা খুঁজবে আর কি। এই ছেলে তো তোমাদের চোখের সামনেই আছে। মানে এই ছেলে আর কেউ না, এই ছেলেটা হচ্ছে শামীম। শামীম ছোটবেলায় এরকমই ছিল, তার ছবি আমার কাছে আছে। শামীম কে বাবা? তাকে আমি যখন ছোটবেলায় পাই তখন তাকে আমি শামীম নাম দিয়েছিলাম। এ হচ্ছে আপনার হারিয়ে যাওয়া সন্তান। পরিস্থিতি অনেকটা কঠিন মুহূর্তে এসে দাঁড়িয়েছে। সাকিবের কথা মতো মহিলাটা দৌড়ে গিয়ে শামীমকে জড়িয়ে ধরে। শামীম বুঝতে পারে না সে কি রিয়েকশন দেবে। বাবা, তুই তুই আমার সন্তান, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। আমি তোকে হারিয়ে ফেলেছিলাম। আচ্ছা আন্টি, আপনি বসুন, শান্ত হন। না 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 না, আমি আমার সন্তানকে পেয়েছি, আমি আর তাকে হারাতে দিব না। এই দৃশ্য দেখছে আর একে অপরের দিকে তাকাচ্ছে। সাকিব আর নাহিদ তারা চোখের ভাষায় কথা বলছে। তারা মনে মনে বলছে খেলা তো জমে গেছে। অনেক কষ্টে রেশমা বেগমকে সবাই, রেশমা বেগম যেন ছেলে ছাড়া কিছুই বোঝে না। শামীমও মেনে নেয় এটাই তার মা। রাতে ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে। সবাই যে যার মতো খাচ্ছে, কেউ চেয়ারে, কেউ সোফায়, কেউ ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। এ বাড়িতে প্রায় 50 জনেরও বেশি মানুষ। সবাই রাতে একসাথে খাওয়া দাওয়া করে। রেশমা বেগম বলে ওঠে, বাবা আমি তোকে খাইয়ে দেই। আন্টি, শুধু ছেলেকে খাইয়ে দিলে হবে নাকি ছেলের বউকেও খাইয়ে দিতে হবে? তুমি আমার ছেলের বউ? হয়নি, তবে হব। আমার ছেলের পছন্দ আছে, মানতে হবে। তোমার পছন্দ হয়েছে মা? হ্যাঁ বাবা, তোদের খুব ভালো মানাবে। আমি একবার তোকে খুঁজে পেয়েছি, মানে এখানেই তোর খুব শীঘ্রই বিয়ে দিব। একথা শুনে সবাই হেসে ওঠে আর সাগর বলে ওঠে, হ্যাঁ আন্টি, অনেক দিন হলো ভালো খাওয়া দাওয়া হয় নাই আর আনন্দ করা হয়নি, তাহলে খুব ভালো হয়। তাই বুঝি? তোমারও বিয়ে দিব আমার ছেলের বিয়ের পর। একথা শুনে সবাই হেসে ওঠে। তারপর খাওয়া দাওয়া শেষ করে শামীম নুসরাতকে ওর বাড়িতে পৌঁছে দেয়। এদিকে প্ল্যান আরও গভীরভাবে সাজাতে থাকে। শামীম নিজেই জানে না তার কাছের মানুষগুলোই তার শত্রু। সময়ের সাথে সাথে প্রিয়জনগুলো কখন শত্রু হয়ে ওঠে বলা মুশকিল। প্রিয়জনগুলো যখন স্বার্থের জন্য প্রয়োজন হয়ে যায় তখন সম্পর্ক বদলে যায়। দাবা খেলার আগে যেমন দাবার ভোট সাজানো হয়, ঠিক তেমনই মাফিয়াকে সরিয়ে দেওয়ার জন্য প্ল্যান করছে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে। দেখতে দেখতে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তাদের সময়টা 3 দিন কেটে যায়। এই 3 দিনে কোনো কিছুই হয়নি, শুধু আনন্দ উল্লাসে মেতে রয়েছে সবাই মিলে। শামীম যে বাড়িতে থাকে সেই বাড়িটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে, কেননা আজকে তাদের বিয়ের কথা হবে। মেয়ের বাড়ি থেকে বেশ কয়েকজন এসেছে নুসরাতের বাবা মা। ড্রয়িং রুমে বসে আছে সকলে। রেশমা বেগম বলে ওঠে, বিআই সাহেব, এবার তাহলে তোদের বিয়ের কথাবার্তা শুরু করি। কি আর বলবো, ওরা তো আগে থেকেই সবকিছু ঠিক করে রেখেছে, এখন শুধু বিয়ের দিন ঠিক করলেই হয়। আজকে 23 তারিখ, 26 তারিখ শুক্রবার, তাদের তাহলে বিয়ে ঠিক করি। ঠিক আছে তাহলে।
এরপর তাদের বিয়ের দিন ঠিক হয়ে যায়। বিয়ের উৎসব সব পড়ে যায় পুরো এলাকায়। বড় বড় এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেটদের দাওয়াত দেওয়া হয়েছে। ভিক্টরের বিয়ে হলে কথা। অনেকগুলো গরু জবাই করা হয়েছে। বিভিন্ন এলাকায় এতিমখানা, বৃদ্ধাশ্রম, হাসপাতালে খাবার বিতরণ করা হচ্ছে। বিয়ের এক আমিষ পড়েছে সারা বাংলাদেশে। ক্যামেরার মাধ্যমে বিয়ে দেখছে সাধারণ মানুষ, মাফিয়ার বিয়ে দেখছে সবাই। অনেক সাংবাদিক বন্ধুরা এসেছে, সবাই খবর প্রকাশ করতে থাকে। বড় বড় এমপি, মন্ত্রীগুলো এসেছে, যে যার মতো সারা বাংলাদেশে খাওয়া দাওয়া করতে থাকে। কয়েকশো কোটি টাকা তার বিয়েতে খরচ করেছে। বিয়ের কার্যকর শুরু হয়েছে। কাজী সাহেব বলে ওঠে, আপনি কি আমজাদ হোসেনের মেয়ে নুসরাত চৌধুরীকে 10,30,003 টাকা দিনমহরে বিয়ে করতে রাজি? যদি রাজি হয়ে থাকেন তাহলে কবুল বলুন। কবুল। আলহামদুলিল্লাহ। মা, আপনি কি মুস্তফা চৌধুরীর একমাত্র ছেলে শামীম চৌধুরীকে বিয়ে করতে রাজি আছেন? রাজি থাকলে কবুল বলুন। কবুল। নুসরাত 3 বার একসাথে কবুল বলাতে সবাই হেসে ওঠে। এরপর তাদের বিয়ের কাজ সম্পন্ন করা হয়। সবাই যে যার মতো আমন্ত্রণ হয়ে এসেছিল। খাওয়া দাওয়া করে সবাই যে যার মতো নিজ গন্তব্যে চলে যায়। দেখতে দেখতে রাত 11টা বেজে যায়। বাসর ঘরটা বেশ সুন্দর করে সাজিয়েছে। অপরূপ সৌন্দর্যে সাজিয়েছে বধূবেশে। লাল ঘোমটা দিয়ে বাসর ঘরে বসে রয়েছে নুসরাত। এমন সময় সবাই শামীমকে ঠেলতে ঠেলতে বাসর ঘরের ভেতর ঢুকিয়ে যায় আর বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে বলে ওঠে, ভাই, বাসর ঘরে সবাই বিড়াল মারে, কিন্তু আপনি প্রথম ইঁদুর মারবেন। কার? আপনি তো নিজেই বিড়াল। বিড়াল হয়ে বিড়ালকে কি মারা যায়? বরং আপনি বিড়াল হয়ে ইঁদুর মারবেন। সবাই হেসে ওঠে। এই কথা শুনে শামীম গুটি গুটি পায়ে এগিয়ে যায়। খাটের উপর থেকে নুসরাত এসে সালাম করে। আমি যে আপনাকে সালাম করলাম, আমার সালামি দিন। তাই বুঝি? হুম। কিন্তু আমি তো জানি আমি হলাম আমার বউয়ের বড় সালামি। কি তাই তো? হুম। আমি কোনোদিনই ভাবতে পারিনি আমার মতো একটা মাফিয়া প্রেমে পড়বে, এরপর বিয়ে করবে। কেন, মাফিয়ারা বুঝি মানুষ না? তাদের বুঝি মন নেই? আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। তোমাকে হারাতে পারবো না। যে কোনো মূল্যে তোমাকে আমি আমার করে রাখবো। আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর আমি আমার ভালোবাসা তোমাকে উজাড় করে দিয়ে আগলে রাখবো আমার আঁচলে। শামীম নুসরাতের কপালে চুমু খায়। এরপর নুসরাত দুধের গ্লাস এগিয়ে দিয়ে বলে ওঠে, নাও, এই দুধটা খেয়ে নাও। এরপর শামীম নুসরাতের হাত থেকে দুধের গ্লাস নিয়ে দুধ খায়। বাকি অংশটুকু নুসরাতের হাতে দেয়। নুসরাত বাকি অংশটুকু খায়। এরপর শামীম নুসরাতকে কোলে নিয়ে খাটে ফেলে দেয়। এরপর নিজেই খাটে ওঠে। নুসরাতের শরীরে থাকা গয়নাগুলো খুলে পাশে রাখতে থাকে। এক এক করে সমস্ত গয়না খুলে পাশে রাখে। তারপর নিজের ঠোঁট ডুবিয়ে দেয় নুসরাতের ঠোঁটে। পাগলের মতো কিস করতে থাকে। ধীরে ধীরে নুসরাত এর পরনে থাকা লাল বেনারসি নাভির ওপর থেকে সরিয়ে দেয়। তারপর হালকা স্পর্শে সেখানে কিস করে। ধীরে ধীরে নুসরাতের শরীরে স্লাইড করতে থাকে। নুসরাতও পরম সুখে শামীমের স্পর্শ সাদরে গ্রহণ করে। দুজন দুজনকে আশ্রে পিছড়ে জড়িয়ে ধরে। ধীরে ধীরে গভীর সম্পর্কে জড়িয়ে নেয়। শরীরে থাকা বেনারসিগুলো খুলে ছড়ে মারে ফ্লোরে। দুজন দুজনকে আলিঙ্গনের মাধ্যমে এক পরম সাগরে প্রশান্তিতে হারিয়ে যেতে থাকে। নিজেদের মতো করে সময় কাটাতে থাকে তারা। থাকুক না তারা তাদের মতো করে। আমরা যখন বিয়ে করব তখন না হয় আমরাও ইতিহাস করব। এখন ছেড়ে দেই তাদেরকে তাদের মতো করে। এদিকে বাইরে সবাই আড্ডা দিচ্ছে। 3 জন মিলে এক জায়গায় বসে আছে, বাকি সবাই অন্য জায়গায় আড্ডা দিচ্ছে। এমন সময় সাকিব বলে ওঠে, খেলা তো জমে গেছে যে মাফিয়ার ভয়ে। সবাই কাঁপতো মাফিয়া কি না এখন মায়ার টানে আটকা পড়ে গেছে। তার সাথে এতটাই মাইন্ড গেম খেলবো যে সে বুঝতেই পারবে না তাকে কোন দিক দিয়ে আঘাত করা হচ্ছে। তবে আমাদের চোখ কান খোলা রাখতে হবে, আর বেশি দিন সময় নেওয়া যাবে না। বরং অল্প সময়ের মধ্যে সব খেলা শেষ করে দিতে হবে। শুধু দেখতে থাকো এই রিশমা চৌধুরীর কারিশমা। তারপর খাওয়া দাওয়া করে যে যার মতো রাতে ঘুমোতে যায়। দেখতে দেখতে রাত শেষ হয়ে পরের দিন সকালে মিটমিট করে চোখ খুলছে নুসরাত। নুসরাত দেখতে পায় বুকের মাঝে মাথা দিয়ে পরম সুখে ঘুমিয়ে আছে শামীম। নুসরাত শামীমের কপালে চুমু দেয়। এতে শামীমের ঘুম ভেঙে যায়। শামীম নুসরাতের দিকে একটা হাসি দেয়। এরপর গলার নিচে আলতো করে কিস করে। এটা দেখে নুসরাত বলে ওঠে, না প্লিজ, এরকম করো না। সারা রাত তো ঘুমোতে দাওনি, এখন আবার শুরু করো না। জানেমান কি বলতো,
তোমাকে পেয়েছি, এখনো তো কিছুই করিনি, তার আগে হারিয়ে গেলে। তুমি কি শুরু করেছো? তুমি কি করনি সেটা কাল রাতে আমি টের পেয়েছি, দুষ্টু কোথাকার। তাই বুঝি? এখন ছাড়ো, ফ্রেশ হতে হবে তো, নিচে যাবো তো। দাও না একটু আদর করি। না বাবু, অনেক আদর হয়েছে, এখন বিছানা থেকে ওঠো। শামীম এবার কোনো কথা না বলে নুসরাতকে কোলে নিয়ে বাথরুমে চলে যায়। তারপর বাথরুমের শাওয়ার ছেড়ে দেয়, দুজনেই ভিজতে থাকে। দুজনের শরীরের কিছুই নেই, একে অপরকে ধরে লজ্জায় চাপতে ধরে। কোনো রকমে দুজনে গোসল করে নুসরাত কাপড় পেঁচিয়ে বাইরে চলে আসে। এরপর শামীম বের হয়ে দুজনেই রেডি হয়ে নিচে চলে আসে। নিচে এসে সবার সাথে আড্ডা দিতে থাকে। তারপর তারা সারা দিনের জন্য ঘুরতে যায়। সময়টা কাটছে তার আপন গতিতে। সন্ধ্যাবেলায় সবাই মিলে নুসরাতের বাড়িতে ঘুরতে যায়। এখানে থাকবে কয়েকদিন। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। এর মধ্যে শামীম ছাড়া সবাই মিলে বিভিন্ন অপারেশনে গিয়েছে। আজকে শামীম তার নিজের বাড়িতে যাবে, তাই রিশমা বেগম বলে ওঠে, বাবা এখানে তো অনেক দিন হলো তুই আছিস, তোর নিজের বাড়ি যাবি না? যাবো মা, যাবো, আর সবার সাথে দেখা করে আসবো। তাহলে চল আজকেই যাই, এখান থেকে তো আধা ঘন্টার পথ। ঠিক আছে। রেশমা বেগম মুস্কি একটা হাসি দেয়, যেন সে যুদ্ধের ময়দানে জয়ী হয়ে একটা বিশাল আশ্বাস পেয়েছে, যেন এতদিনের সংগ্রাম লড়াই অবশেষে শেষ হবে আজকে। রেশমা বেগম বলে ওঠে, শোনো না বাবা, আমি আর নুসরাত তাহলে আগে চলে যাই, তোরা না হয় সন্ধ্যার দিকে আসিস। আমরা বিকেলে বেরিয়ে যাব, বৌমাকে তো দেখাতে হবে আমাদের পুরো বাড়িটা। কিন্তু না মা, কোনো কিন্তু না, আমি আপনার সাথে বিকেলে যাব। ঠিক আছে মা, তুমি তাহলে যাও, তুমি তৈরি হয়ে নাও, বিকেলে আমরা বের হব। তারপর আর কেউ কোনো কথা বলে না। যে যার মতো রেডি হয়ে নেয়, যে যার কাজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে বিকেল হতে থাকে। রিশমা বেগম বাসার বাইরে একটা জরুরি কাজে বের হয়েছে। রেস্টুরেন্টের ভেতরে 3 জন মানুষ বসে আছে। এমন সময় একজন মহিলা প্রবেশ করে। এই মধ্যবয়সী মহিলাটাকে দেখে বাকি 3 জন ওয়েলকাম জানায় আর বলে ওঠে, অবশেষে আমাদের পাতানো জালে শিকার পা দিতে চলেছে। শুধু তাই নয়, বরং জীবন দিতে চলেছে, কারণ আজকে রাতটাই যে মাফিয়ার খেলা শেষ। কিন্তু তোকে আমাদের পাতানো ফাঁদে ফেলবো কি করে? দেখো, আমরা যাই করি না কেন খুব সতর্কতার সাথে সাবধানে করতে হবে। শামীম ভাই শুধু হিংস্র নয়, সে এক ভয়ঙ্কর মানুষ। তাকে আমি দেখেছি, সে যদি রক্ত দেখে তাহলে রক্তের নেশায় মরিয়া হয়ে ওঠে। তাকে কোনো চান্স দেওয়া যাবে না। শুধু সময়ের অপেক্ষা। শোনো তাহলে, আজকে নুসরাতকে বিকেলে আমি নিয়ে যাব। তখন এনাজুল সাহেব নুসরাতকে কিডন্যাপ করে নিয়ে যাবে। এরপর এনাজুল সাহেব সন্ধ্যায় শামীমকে ফোন করে জায়গা মতো আসতে বলবে, আর আমরা সেই জায়গায় আমাদের ফাঁদ তৈরি করে রাখবো। যেমন ওখানে আগে থেকেই ওর উপর জাল ফেলার জন্য কিছু ছেলে রেডি থাকবে। এরপর তার মাথায় আঘাত করব ছুরি দিয়ে, আঘাত করব, আর ছুরির আঘাত করব আমি। তাকে আচমকা আঘাত করব যাতে সে চমকে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তার উপর হঠাৎ আক্রমণ করব। ওর দলের সমস্ত ছেলেপেলেকে কিনে নেওয়া হয়েছে, আশিক, আকাশ, সবাইকে কিনে নেওয়া হয়েছে, শুধু সাগরকে নেওয়া হয়নি। তাই শামীমের সাথে সাথে সাগরকেও মেরে ফেলতে হবে। ও কোনো আমাদের কাছে বিক্রি হয়নি। ওকে আমরা বলিনি, কারণ ও কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। ভাইয়ের সাথে ও যদি বলে দেয় ভাইকে, তাই ওকে কোনো কিছু আমরা জানাইনি। ভাইয়ের সাথে সাথে ওকে মেরে ফেলবো। তারপর তারা কথা বলতে থাকে। সবাই প্ল্যান গুছিয়ে কোন জায়গায় কি করতে হবে সবকিছু রেডি করে যে যার গন্তব্যে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে সন্ধ্যা হতে শুরু করেছে। বিকেল হয়েছে। বাড়ি থেকে রওনা দিয়েছে নুসরাত আর রেশমা বেগম। শামীম সন্ধ্যায় যাবে বলে তার দরকারি কাজে বেরিয়ে পড়ে। নুসরাত আর রেশমা বেগম গল্প করতে করতে যেতে থাকে। অন্যদিকে চলুন তাহলে আমরা আরেকটু বর্তমান থেকে ঘুরে আসি। আপনাদের নিশ্চয় মনে আছে নাহিদকে সেই কন্টেনারে আগুন জ্বালিয়ে দেওয়ার পরে ইন্সপেক্টর সৈকতকে সেই আগন্তুকটার SMS এর মাধ্যমে চিঠি পাঠিয়েছিল। তারা গাড়িতে যাচ্ছিল। কিছু সময়ের ভেতরে তারা তাদের পুরো পুলিশ ডিপার্টমেন্ট এবং পুলিশ অফিসার নিয়ে সেই ঘটনাস্থলে পৌঁছে যায়।
চতুর্পাশে আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে, সেল করে দেয়া হয়েছে বিভিন্ন জায়গা। বেশ কিছু সাংবাদিক এসেছে, সাংবাদিকগুলো রেডি হয়ে আছে তাদের ক্যামেরা নিয়ে, শুধুমাত্র খবর প্রচার করবে বলে পাখির মতো ঘটনাস্থলে দেখে তাকিয়ে আছে। ইন্সপেক্টর সৈকত বলে ওঠে, আপনারা এই কন্ট্রাক্টটা খুলুন, তার আগে কিছু প্রমাণ খুঁজে নিন। স্যার, কন্টেনারের উপর থেকে এই চিঠিটা খুঁজে পেয়েছি। কি লেখা আছে আমি জানি না। দেখি। এরপর ইন্সপেক্টর সৈকত সেই চিঠির খামটা ছিঁড়ে সেখান থেকে একটা সাদা কাগজ বের করে সাদা কাগজের ভাঁজ খুলে স্পষ্ট লেখা দেখতে পায়। কালো রঙের পেন্ট করা সেখানে লেখা আছে, আমি ভিক্টর, নতুন এক রূপে ফিরে এসেছি আগন্তুকের বেশে। আমি ঝড়, আমি তুফান, আমার নেই অস্তিত্ব, আমার নেই ছায়া, আমি শুধুমাত্র এক ধোঁয়াশা। পারলে আমার হাত থেকে তোরা বেঁচে দেখা। চিঠিটা পড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ইন্সপেক্টর সৈকত, কেননা ইন্সপেক্টর সৈকত বুঝতে পেরেছে সে প্রতিশোধ নেয়ার জন্য ভিক্টর ফিরে এসেছে। ইন্সপেক্টর সৈকত হাবিলদারকে বলে ওঠে,